কালকে আমি একটা কমেন্ট দেখেছি আমাদের লাস্ট ভিডিওটায়। কমেন্ট দুটো বেস্ট কমেন্ট। হ্যাঁ, একটা কমেন্টে বলছে যে আমরা সাগর নীলকে দেখতে এসেছিলাম, দেখলাম রোদ্দুর রয়কে। এবং কমেন্টটা দেখে আমি ভিডিওটা যখন দেখলাম, মাইরি বলছি ওকে ওরকমই লাগছে অরিত্র। এবং আরেকটা কমেন্ট করেছে, ওই কমেন্টটা হেভি লেগেছে, বলছে আমি আর রূপম বসে 2 ইয়ারই আড্ডা দেখলাম। মানে আমি একটা ওরা কথা যা এখানে কমেন্ট বলবো, করে। রূপম দাকে আমরা মোটেই কথা বলতে দিই না এরকম নয়। কিছু বিষয় রূপম দা কিছু বলার থাকে না, রূপম দা চুপ করে থাকে, আর আমি আর অরিত্রদা ভেজিয়ে যাই। সেই জন্য লোকে মনে করে আমরা রূপম দাকে বলতে দিচ্ছি না, কিন্তু একেবারেই ব্যাপারটা সেরকম না। রূপম দা বললে কি আমরা রূপম দাকে বলতে দেবো না? এটা হতে পারে? আজকে না না, বিষয়টা রূপমই এরকম বেশি একেবারেই বলবে, না। আজকে রূপমই বেশি বলবে। আসলে আসলে আমাদের যদি কখনো এরকম হয় যে আমরা যখন তিনজন দেখা হয়েছে, সেখানে কর্ণজিৎ আছে, দীপ্তদাও আছে, এবং আড্ডাটাকেও রেকর্ড করলো, ঠিক আছে, তখন যেটা হয় আমার মনে হয় সেটা যদি অডিয়েন্সের কাছে কখনো পৌঁছায় না, সেটা ব্লাস্ট হবে একটা। এবং সেখানে কিন্তু আমরা তিনজনই বকি, এবং মাঝখানে কর্ণজিৎ এবং দীপ্তদা এমন এমন টাফ টাফ একটা কথা বলে যে কাউকে নিয়ে, সেগুলোর মতো হাস্যরস আমি বলছি তোমরা কোথাও দেখতে পাবে না। যা যা কথা হয় ফিল্টার ছাড়া কথাবার্তা, ওই আড্ডাটা দরকার আছে, ওরকম জিনিসপত্র দরকার আছে। আর এখানে বহু তবে জিনিসপত্র থাকে জানি আমার সত্যি কিছু বলার থাকে না। শোনো না, একটা কমেন্ট আমি দেখলাম, বলছে দ্য ক্র্যাকস আর ভিজিবল, খুব শীঘ্রই এই পডকাস্টটা বন্ধ হয়ে যাবে। একজন কালকে কমেন্ট করেছে দ্য ক্র্যাকস আর ভিজিবল। আরে লোকে না, ভাবছে কি আমি আর সাগর নীল মনে হয় বিশাল ঝামেলা ফামেলা করে ফেলেছি রিয়েল লাইফে, ঠিক আছে? এই আরে ভাই, অরিত্রদা, ব্যাপারটা কি বলতো? অ্যাকচুয়ালি হিন্দিতে যে পডকাস্ট গুলো হয় আমাদের মতন, মানে যারা আগে থেকে আমাদের আগে থেকেও করে, তারা সবসময় সেম পেজে থাকে, বুঝতে পারলে তো? এবং হুম তারা হুম কখনোই, মানে তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব তুমি দেখতে পাবে না। তারা সুন্দর করে সবকিছু করে, ঠিক আছে, পুরো বিষয়টা খুব সাজানো। তো যে কারণে ওরা মনে করে যে আচ্ছা ঠিক আছে, তাহলে পডকাস্ট মানেই বোধহয় তিনজন সবসময় সেম পেজে থাকবে। কিন্তু আমাদের তো সেটা হয় না, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানে অনেক কিছুতে একমত হই না। এবং যে কারণে মানুষ মনে করছে যে না, তাহলে বোধহয় ঝামেলা লেগে গেছে বোধহয় এদের ভেতরে ভেতরে। যা ঝামেলা আরে হওয়া ভাই সেটা এইখানেই হয় ঝামেলা। আমাদের কিন্তু ব্যাপারটা রাজনৈতিক নেতাদের মতো। শাহরুখ খান একবার বলেছিল যে শাহরুখ খানকে একজন পলিটিশিয়ান এটা গল্প করেছিল যে অভিনেতাদের সঙ্গে বলিউডের আর্টিস্টদের সঙ্গে একটাই পার্থক্য রাজনীতিবিদদের, যে বলিউডের আর্টিস্টরা ঠিক আছে সামনাসামনি খুব ভালো সম্পর্ক দেখায়, কিন্তু ভেতরে ভেতরে বিবাদ লেগে রয়েছে। আর রাজনৈতিক পলিটিশিয়ানদের, মানে পলিটিশিয়ানদের ব্যাপারটা এরকম যে সামনাসামনি আমরা দেখাচ্ছি ঝামেলা করছি, কিন্তু ভেতরে ভেতরে মিটমাট হয়ে রয়েছে। ঠিক আছে, তা আমাদের ব্যাপারটা সেরকম। আমরা হচ্ছি পলিটিশিয়ান, যে সামনাসামনি দেখাচ্ছি ঝামেলা হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে সবাই মিউচুয়ালি আর কি সেম পেজে রয়েছি আর কি। আর না না, আরেকটা ব্যাপার হচ্ছে যে দেখুন, সিনেমাতে তো এক একজনের এক এক রকমের টেস্ট হবে, এক একজনের এক একটা পয়েন্ট অফ ভিউ হবে, ঠিক আছে? সেটাই তো বরং মজাদার, যে একটা ডিবেটের মতো হবে। এবং আমি সন্দীপ রেড্ডি বাঙ্গা, আমরা সাগর নীলকে আমরা সন্দীপ রেড্ডি বাঙ্গা বলে ডাকি, অপূর্ব নামও দিয়েছিলাম ওই বাংলাদেশি একটা অপূর্ব, এখন আর বলবো না, গালি খাবো। তো যাই হোক, এইসব নাম দেওয়া হয়েছিল সাগর নীলকে। বাট সাগর নীল তো তাদের সন্দীপ রেড্ডি বাঙ্গা অ্যাকচুয়ালি তো হয়ে যাচ্ছে না, তো বলছি সন্দীপ রেড্ডি বাঙ্গাকে। এবং সাগর নীল এটাও জানে যে আমি সন্দীপ রেড্ডি বাঙ্গার যে ভালো দিকগুলো আছে সেগুলো প্রশংসাও করব যখন ছবিটা আসবে স্পিরিট। তো সেটা ও স্পোর্টিংলি নিচ্ছে। সেম ভাবে আমিও, ও যখন কিসের ব্যাপারে বলছে আমিও স্পোর্টিংলি নিচ্ছি, কারণ কোনোটাই আমাদের নিজেদের ছবি না, নিজেদের ছবি হলেও সেখানেও ব্যাপারটা স্পোর্টিংলি নেওয়া, মানে এটা খুবই একটা মানে নর্মাল আলোচনা সমালোচনা, এটা এমন কিছু সব থেকে সিরিয়াস বিষয় না। সব থেকে সব থেকে বড় কথা, সন্দীপ রেড্ডি বাঙ্গা আমার জামাই বাবু না। সন্দীপ রেড্ডি বাঙ্গা কেউ কাঁচা খিস্তি করলে আমার কিছু যায় আসে না, ঠিক আছে? আর সন্দীপ রেড্ডি বাঙ্গা, আমি গতকালও অ্যাকচুয়ালি ভিডিওতে এটাই বলেছি, আমরা লাস্ট দিনই শুট করেছি ভিডিওটা, পরের দিন আজকে শুট করছি। লাস্ট দিনই আমি বলেছিলাম যে সন্দীপ রেড্ডি বাঙ্গা নিজেও ইচ্ছা করে অনেক কিছু দেখায়, যে জিনিসগুলো কিন্তু প্রভোগ করবার জন্যই, এটাও আমি কখনোই অস্বীকার করব না, ঠিক আছে? এবার সেটার মধ্যে কিছু কিছু জিনিস মজাদার থাকে, সেটা আলাদা বিষয়, কিন্তু প্রভোগ করবার জন্য অনেক কিছু তো করে। যাই হোক, আমরা বাংলার দিকে আর না যাই, বাংলার দিকে একবার বাংলার ঢুকে দিকে পড়লে আর যাবো না, শেষ হবে না। হ্যাঁ, ওটাই বলছি, হ্যাঁ, বাংলার দিকে যাবো না। আজকে হ্যাঁ। আজকে আমি যেটা বলছি যে আমি কিন্তু আর এটা একটা কমেন্টও পেলাম যে 50তম যে এপিসোডটা সেটা কিন্তু শেক্সপিয়ার ট্রিলজি নিয়ে আমাদের করা উচিত। তো অবশ্যই হুম, আমরা হুম, করবো। 50 নম্বর এপিসোডটা আমাদের বিশাল ভারদ্বাজ শেক্সপিয়ার ট্রিলজি নিয়েই হবে, গ্যারেন্টি হুম, দিলাম। আমরা 1 বছর আগে থেকে বলেছিলাম শেক্সপিয়ার নিয়ে করব, কিন্তু আমরা করিনি। হুম। ফাইনালি হবে, অবশ্যই হবে। বাট আজকের এপিসোডটা ক্রিসমাস উপলক্ষে যে ছবিগুলো মুক্তি পেয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো রূপম, তুমি শুরু করো, মানে প্রথম লৌহ গৌরাঙ্গের নাম নিয়ে শুরু করো। দেখো, লৌহ গৌরাঙ্গের নাম রে ছবিটা দেখে আমি একটা কথা বলেছিলাম, আমি থামলেও সেটা লিখেছিলাম, আমি আজকেও এখানে সেটা বলবো। সেটা হচ্ছে, এই ছবিটাকে তুমি আপাতমস্তক একটা রদ্দি ছবি, পরিচালক একদম খারাপ উদ্দেশ্যই বানিয়েছে। বহু বাংলা ছবি হয় না, ছবিগুলো রদ্দি ছবি হয়, মানে ডিরেক্টরদের কিছু করারও থাকে না, মনে হয় যে কিছুই করার নেই, খালি গিমিক করেছে। এই ছবিটার মতো গিমিক আছে,
কিন্তু আমার মনে হয় এই ছবিটা একটা এক্সপেরিমেন্টাল ফেলিয়ার। ছবিটার যে প্রথম 5-10 মিনিট যখন হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু তার গল্পটা যেভাবে চলছে, আমার কিন্তু বিষয়টা ভালো লাগছিল, যেরকম ভাবে 3টে টাইমলাইন প্রথম 5 মিনিটে ধরেছে। তারপরে আমি একদম সত্যি বলছি, অরিত্র সাগর নীল সিনেমা মানে যখন আমি হলে দেখছিলাম ছবিটা, আমার পাশে একটা মানে অনেক মানে ফ্যামিলি অডিয়েন্সের একটা বড় গ্রুপ ছিল। তাদের যা রিয়াকশন, আমারও সেম রিয়াকশন ছিল, যে কি হচ্ছে, কেন হচ্ছে, না দেখলেও হতো, এরকম একটা রিয়াকশন ছিল ওই অডিয়েন্সের। আমারও তাই ছিল, একদম বলছি আমি। তারা বলছে এটা কি হচ্ছে, কি দেখাচ্ছে। এবং ছবিটা যেভাবে 3টে টাইমলাইন ধরেছে, প্রথম কথা হচ্ছে বিনোদিনীর যে টাইম লাইনটা, সেটা খুব জোর করে মনে হয়। এবং সেটা যেভাবে আসে, ইন্ট্রোডাকশন ছাড়া আসে, আমার মনে হচ্ছিল যে ঈশার যে ক্যারেক্টার, যদি এরকম ভাবে গল্পটা শুরু হতো, যে শ্রী চৈতন্য মহাপ্রভু তার একটা গল্প দেখালো এবং গল্পটা পড়ছে ঈশা, এবং ওর একটা ক্লিক করলো যে আমি না এটা নিয়ে বহু বছর ধরে কাজ করতে চাইছি, বা স্ক্রিপ্ট লিখছিলাম আমি, এই কাজটা হচ্ছে না, বারবার বাধা পাচ্ছে। ইন্দ্রনীলকে বলছে চলো আমরা এই কাজটা করি। ইন্দ্রনীল অনবোর্ড হচ্ছে না। এরকম ভাবে যদি শুরু হতো, তাহলে অ্যাটলিস্ট এটা প্রপার ইন্ট্রোডাকশন রয়েছে। সেখান থেকেও বলছে তুই দেখ, মানে সেই সময় গিরিশ ঘোষই গল্পটা করেছিল, ও ওকে ইনফরমেশন দিচ্ছে, আমরা গিরিশ ঘোষের টাইমলাইনটা দেখছি। ফলে কি একটা ছবির সাথে আমাদের যে ইন্ট্রোডিউস হতে যে প্রথম 10 মিনিট লাগে, ওই বিল্ড আপটা হতো। ছবিটা যেরকম ভাবে যায়, 3টে টাইম লাইনে যে যা জিনিসপত্র হচ্ছে, ছবিটার মধ্যে কোনো সোল নেই। ওই ইমোশনালি আমি কানেক্টই হতে পারছি না। খালি ছবিটা আছে কি, ভালো ভালো গান রয়েছে, কয়েকজনের অনেস্ট পারফরমেন্স রয়েছে, সবার পারফরমেন্স ভালো লেগেছে আমি বলবো না। দেবজ্যোতির পারফরমেন্স ভালো লেগেছে আমার, শুভশ্রী গাঙ্গুলি ভালো, ব্রাত্য বসু দুর্দান্ত করেছে। তো এরকম কয়েকজনের ভালো। এবং ছবিটা সব থেকে বড় গন্ডগোল হচ্ছে এই যে সবকটা ক্যারেক্টারকে ডিরেক্টর ইমাজিন করছে, যে আমার যে আর্ট ডিরেক্টর, তাকে আমি বিনোদিনী টাইমলাইনে দেখতে পাচ্ছি, তাকে আমি চৈতন্য মহাপ্রভুর টাইমলাইনে দেখতে পাচ্ছি, এবং কোনো জায়গায় কেউ অ্যান্টাগনিস্ট, কোনো জায়গায় কেউ ভালো। বিষয়টা আরো যেন কনফিউজিং, আরো ইমোশন গুলোকে ফেক তৈরি করছে। এবং ছবিতে এই যে তোমার কিছু সাবপ্লট জোর করে অ্যাড করা, যেমন হচ্ছে সুস্মিতার যে সাবপ্লটটা, ঈশার যে পার্সোনাল ক্রাইসিসটা, সেগুলো খুব খুব মানে জোর করে খুব বাজে লাগে দেখতে। তো আমার কাছে এই ছবিটা একেবারেই মানে হয়নি। মানে ছবিটা যেরকম জিনিসপত্র প্রমিস করে, ওটা প্রথম 5-10 মিনিটেই ভালো লাগে, মিউজিক ভালো লাগে, মেকিং কিছু কিছু জায়গায় বেটার আর কি। আর যেটা করেছে না, ওই একটা ডাস্টি, একটা মিষ্টি ফিল রেখেছে। ওটা না বড় পর্দায় যখন দেখছিলাম, আমার কিন্তু এটা মানে মোবাইল স্ক্রিনে দেখার সময় হয়নি, বড় পর্দা দেখার সময় খুব চোখে লাগছিল মনে হয়। যখনই আউটডোরের সিন হচ্ছে, মনে হচ্ছে লাইটিংটা এমন খুব স্যাচুরেটেড মনে হচ্ছিল, খুব চোখে লাগছিল, দেখতে খুব অসুবিধা হচ্ছিল। তো না যে কারণে লহ গৌরাঙ্গের নাম রে। আমি আমি যে হলে দেখেছি, ওই যে তুমি যে কথাটা বলছো না, আমি এই দুটো পয়েন্টই ম্যাক্সিমাম অডিয়েন্সকে এই দুটো পয়েন্টে কথা বলতে দেখেছি। একটা হচ্ছে যে তারা আর কি মানে অনেক ফ্যামিলি অডিয়েন্সই এসেছিল, মানে একটু এজেড মহিলা ইত্যাদি। তো তারা আর কি তাদের বক্তব্য ছিল যে একে দেখাচ্ছে না কেন, মানে গৌরাঙ্গকে দেখাচ্ছে না কেন। অ্যাকচুয়ালি তুমি যদি দেখো একটা পয়েন্টের পরে গৌরাঙ্গ টাইমলাইনটা, অ্যাকচুয়াল টাইমলাইনটা অনেক কম, মানে কম দেখাচ্ছে। হুম। সেইটা নিয়ে লোকের কমপ্লেন ছিল, বিকজ লোকে ওটাই দেখে এসেছিল। সেটা খুব কম ছিল। আর দ্বিতীয় যেটা মানে আমি যা আমার হলে দেখতে পেয়েছি রিয়াকশন, আমি সেটার ভিত্তিতে বলছি। আর সেকেন্ড, ওই ভিজুয়ালটা নিয়ে লোকের বড্ড প্রবলেম হচ্ছিল, লোকে বুঝতেই করতে পারছিল না যে এত বেশি হেভি। তো ওই জিনিসটা মানে যে ব্লাডি একটা ব্যাপার, একটা ওরকম ড্রিমি টাইপের, হুম। ওইটা লোকেরা মানে ফলো করতে প্রচন্ড প্রবলেম হচ্ছে। মানে আমি দেখছিলাম লোকে কথা বলছে নিজেদের মধ্যে, কানে আসে না পাশে। তো মানে হুম। ওইটা নিয়ে প্রচুর কথা হচ্ছিল। এই দুটো মানে সাধারণ মানুষের আমি দেখলাম আশেপাশে, যেটা আমি রিভিউর মধ্যে একবার মেনশন করছিলাম, যে অডিয়েন্সের আর কি একটা প্রবলেম হচ্ছে। ওইটা দেখেছি। আর বাকি তো আমি যা রিভিউর মধ্যে অলরেডি বলেছি এই কথাগুলো। আমার মনে হয়েছে না, মানে অ্যাকচুয়ালি শ্রীদার মনে হয়েছে যে হয়তো যে আমি বাজেটের কারণে দেখাতে পারবো না অ্যাকচুয়াল টাইম লাইনটা পুরো ওই গ্র্যান্ডারের সাথে ইত্যাদি, যে মানে সেট ক্রিয়েট করতে হবে বা কিছু। তো সেই জন্য এই বিনোদিনী দাসী টাইম লাইনটাকে ইন্ট্রোডিউস করে সেই জিনিসগুলোকে স্টেজে দেখাবে ভেবেছিল। এবার এটা মানে খুব ইন্টেলিজেন্টলি আর কি স্ক্রিপ্ট লেভেলেই আর কি ইনকর্পোরেট করে বাজেটের ইস্যুটাকে চাপবার চেষ্টা করেছে হয়তো। এটাও আমি রিভিউতে বলেছি। বাট ওইটা করতে গিয়ে আমার মনে হয় কোথাও জিনিসটা মানে যেটা ক্রিয়েটিভ একটা চয়েস নেওয়া হয়েছিল ছবিটাকে বাজেট ফ্রেন্ডলি বানাতে গিয়ে, সেটা স্টোরি টেলিং হার্ডেল হয়ে দাঁড়িয়েছে, বিকজ এটা রিপিটেটিভ হয়ে আছে। স্টেজে বারবার পারফর্ম করছে, এবং একটা অত বড় ইভেন্ট যেখানে ওই যে মিনিস্টারটা মেরে দিচ্ছে, সেটাকে স্টেজে এনাক্ট করে যখন দেখাচ্ছে, সেটা ইম্প্যাক্টটা নেই। মানে ওখানে হুম। ভিজুয়াল দরকার ছিল হচ্ছে মেল গিবসনের, তোমরা একটা ছবি দেখবে যেটা নাম হচ্ছে প্যাশন অফ ক্রাইস্ট বলে। এই প্যাশন অফ ক্রাইস্টে যেরকম ভিজুয়ালস ছিল, ঠিক আছে, তো সেই রকম ভিজুয়ালস দরকার ছিল অ্যাকচুয়ালি। তো মানে যে ওখানে যে মানে সেরকম দরকার ছিল, তো সেই তবে ওটা ব্যাপারটা হার্ড হিটিং হতো। কিন্তু সেটা একটা স্টেজে এনাক্ট করে যখন দেখাচ্ছে, তখন ওটার মানে ইম্প্যাক্টটা অনেক কমে যাচ্ছে।
তো সেই কারণে আমার মনে হচ্ছে যে ওইটা, এবং কনফিউজিংও হয়ে গেছে দর্শকদের জন্য। এবং কোথাও তিনটে মানে দুটো টাইম লাইন, জাতিস্বর আর ওই ছবিটার ক্ষেত্রে গুমনামির ক্ষেত্রে দুটো টাইম লাইনের মধ্যে একটা প্যারালাল টানা অনেকটা কম্পারেটিভলি ইজি। তিনটে টাইম লাইনের মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে একটা প্যারালাল তৈরি করা, সেটা অনেকটা বেশি কমপ্লিকেটেড বলে আমার মনে হয়েছে। এবং সেটা ডিরেক্টর খুব মানে ভালোভাবে করতেও পারেননি আর কি। মানে জাতিস্বরের ক্ষেত্রে তুমি দেখবে জিনিসটা বোঝা যায় যে যিশু সেনগুপ্ত এবং অ্যান্টনি ফিরিঙ্গির আর্টটা কাইন্ড অফ সেম, বাট এখানে সেটা বোঝা যায় না। মানে খুব ভেবে চিন্তে তুমি যদি দেখলে যে প্রত্যেকটা লোকের সাথেই আর কি কোথাও একটা বিট্রিয়াল হলো, তারা যে বিশ্বাসটা করতে গেছিল সেখানে একটা বিট্রিয়াল হলো। এটা তিনটে টাইম লাইনে বিট্রিয়ালটা কমন ব্যাপার আছে, সেটা ঈশা সাহার যে টাইম লাইন, যে পরিচালক তার টাইম লাইনে বলো, বা শুভশ্রীর টাইম লাইনে বলো, মানে যে বিনোদিনী দাসের টাইম লাইন বা চৈতন্য মহাপ্রভু টাইম লাইন, সেইটা একটা কমন থ্রেড তুমি ধরতে পারো, বাট ওটা খুব ভিজিবল নয়। মানে একটা যে হয় না যে দুটো এমন ভাবেই কনভার্স করছে, দুটো বা তিনটে, তো সেইটা আমার মনে হয় একটু কমপ্লিকেটেড চয়েস হয়ে গেছে, মানে যে ক্রিয়েটিভ চয়েসটা। শাওনিল বলো। সৃজিত সৃজিত মুখার্জির পদাতিক ছবিটা আমি যখন রিভিউ করেছিলাম, আমি অলমোস্ট সব ভালো বলেছিলাম, কিন্তু একটাই জিনিস আমি মানে নেগেটিভ ঠিক বলিনি। আমি বলেছিলাম যে কোথাও একটা, যেহেতু ছবিটা মৃণাল সেনের ছবি এবং একটা সময়ের পরবর্তীতে সেখানে সত্যজিৎ রায় কিন্তু প্রচন্ড বেশি লাইমলাইট পাচ্ছে, মানে সত্যজিৎ রায় প্রচন্ড বেশি গুরুত্ব পেয়েছে সেকেন্ড হাফে একটা পোর্শনে, এবং সেখানে ছবিটা যেন মনে হচ্ছে টু হিরো ফিল্ম, মৃণাল সেন এবং সত্যজিৎ রায়, তাদেরকে এতটাই লাইমলাইটে একসঙ্গে রাখা হয়েছে। তো সেই জিনিসটা কতটা ঠিক মৃণাল সেনের বায়োপিকে, সেই প্রশ্ন আমি তুলেছিলাম, কিন্তু বলেছিলাম যে যেহেতু দুজন এরকম স্টল ওয়ার্ডস, দুজনকে একসঙ্গে দেখতে পেয়ে এবং সিন গুলো যেহেতু ভালোভাবে লেখা, ওয়েল পারফর্ম, দুজন অভিনেতার পারফরমেন্স ভালো, চঞ্চল চৌধুরী, জিতু কমল, যে কারণে দেখতে ভালো লেগেছিল। সেটা প্রয়োজনীয় কি অপ্রয়োজনীয় মৃণাল সেনের বায়োপিকে সেটা একটা কোয়েশ্চেন, কিন্তু দেখতে ভালো লেগেছিল। সেম জিনিসটা লৌহ গৌরাঙ্গের নামে এই ছবিটার ক্ষেত্রে হয়েছে। তুমি দেখবে যে একটা সময়ের পরবর্তীতে মানে এটাই মানে কনফিউজড হয়ে যাচ্ছি যে অ্যাকচুয়ালি কি এটা গৌরাঙ্গ মহাপ্রভুর ছবি, নাকি এটা নটি বিনোদিনীর ছবি, নাকি এটা ঈশা সাহার ছবি। এইটা ছবিটাতে সেকেন্ড হাফে হয়। তো একই পদাতিকে যেটা ওয়ার্ক করে গেছিল সেটা সামহাও এখানে আর ওয়ার্ক করেনি। মানে ওই একই জিনিস, যাতে ঠিক আছে আমি দেখা ছবি একজনের, কিন্তু আমি আরেকজনকে লাইমলাইট দিচ্ছি একটা পার্টিকুলার ফেজে গল্পে। এটা একটা প্রবলেম আমার মনে হয়েছে। এবং যেটা রূপমদা বলছিল যে অ্যাকচুয়ালি মানে এই ছবিটাতে নটি বিনোদিনীর টাইম লাইনটা তুমি যদি একদম আলটিমেট ক্লাইম্যাক্সটা দেখো, সে আলটিমেট ক্লাইম্যাক্সটা বাদ দিয়ে দিলে শুরুর দিকে যেভাবে কানেকশন গুলো ড্র করেছে, যে নটি বিনোদিনী স্টেজে পারফর্ম করছে এবং অ্যাক্ট করে দেখাচ্ছে, এবং সেখান থেকে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর ব্যাপারে অনেক কিছু জানতে পারছি, সেই যে ব্যাপারটা, সেই পুরো প্রসেসটা সেটা ইন্টারেস্টিং লাগেনি। প্রথমের দিকে রূপমদা একদম ঠিক কথা বলেছে, প্রথমের দিকে যেভাবে মানে যতটা স্মুথলি ট্রানজিশন গুলো একটা টাইমলাইন থেকে আরেকটা টাইমলাইনে হয়েছে, এডিটটা সেখানে এত সুন্দর, মানে বোঝা যাচ্ছিল যে প্ল্যান করে শুট করা, যে এডিটটা এইভাবে করবো সেই অনুযায়ী, নালে এতটা সিমলেস হয় না ট্রানজিশনটা। কিন্তু সেটা একটা সময় পর থেকে ছবিতে গায়েব হয়ে যায়, এবং তখন মনে হয় যেন যে নটি বিনোদিনীর যে ট্র্যাকটা শুভশ্রী, সেটা একদমই মানে মূল গল্পের থেকে সম্পূর্ণ ডিফারেন্ট ট্র্যাক চলছে। তো সেইটা কোথাও একটা প্রবলেম হয়েছে। এবং আরেকটা যেটা প্রবলেম, জাতিস্বর বলো বা গুমনামি বলো, এই প্রত্যেকটা ছবিতে না প্রধান চরিত্র খুব স্ট্রং ছিল। মানে আমার কাছে কিন্তু জাতিস্বরে মানে প্রধান চরিত্র শুধুমাত্র গুম্বাদা নয়, তার সঙ্গে সঙ্গে স্বস্তিকাও, যিশুও, এরাও কিন্তু প্রধান ক্যারেক্টার। বা গুমনামিতে তুমি যদি দেখো, সেখানে কিন্তু অনির্বাণ হচ্ছে প্রধান চরিত্র, অনির্বাণ কিন্তু প্রোটাগনিস্ট। এবার সেখানে নেতাজি সুভাষের একটা বিষয় আসছে, নেতাজি সুভাষ ডেফিনেটলি সেটা ছবিটার ইউএসপি, সেটা ছবিটার সেলিং পয়েন্ট, কিন্তু প্রধান চরিত্র অনির্বাণ। তো এখানেও প্রধান চরিত্র ঈশা সাহা হওয়া দরকার ছিল। ঈশা শাহর জার্নিটা মানে জানে এতটাই আমরা ইনভেস্টেড হয়ে যাই যে ক্লাইম্যাক্সে ঈশা শাহর সঙ্গে যেটা হয় বা সে যে ডিসিশনটা নেয়, সেটা যেন আমাদের প্রচন্ড মানে ইমোশনালি একটা ডিভাস্টেটিং একটা ফিলিং দেয়। সেই জিনিসটা এই ছবিটা পারেই না। তো সেইখানে গন্ডগোলটা হয়ে গেছে আমার মনে হয়। তবে ডেফিনেটলি দেখো, গান অসাধারণ। সৃজিত মুখোপাধ্যায় মানে যে ধরনের গান মানে এই ছবির জন্য নির্মাণ করেছে সঙ্গীত পরিচালকদের সঙ্গে, এবং যেরকম ভাবে গায়করা গিয়েছে, গায়িকারা গিয়েছেন, দুর্দান্ত। সেটা নিয়ে কোনো রকম মানে গান সংশয় নেই, এবং এই গানগুলো থেকে যাবে, বহু বছর গান থেকে যাবে। অরিজিৎ গানটা তো আমি এখনো লুপে শুনে যাচ্ছি, মানে ওটা মানে ওই গানটা যেদিকে বেরিয়েছে, মানে আমি শুনে মানে এত মানে একটা হয় না যে স্পেল বাউন্ড হয়ে গেছে। আমি সৃজিতদাকেও মেসেজ করেছি, আমি আইডিকেও মানে ইন্দ্রজিৎ দাশগুপ্তকেও মেসেজ করেছি যে মানে আউটস্ট্যান্ডিং হয়েছে। এবং এবং সম্ভবত লিরিক্স লিখেছে রিতম সেন, আমি যদি খুব ভুল না হয়, রিতম সেন লিরিক্স লিখেছে। এত সুন্দর লিরিক্স আজকের দিনে একটা বাংলা গানে, এক্সট্রাঅর্ডিনারি লিরিক্স হয়েছে এই গানটা। গান অসাধারণ, গান আউটস্ট্যান্ডিং। মানে গান অ্যাকচুয়ালি এই অরিজিৎ সিং এর গানটা আসার পরবর্তীতে এবং তার সাথে যে ভিজুয়ালস গুলো আমরা দেখতে পাচ্ছিলাম, তা মানে ওটা দেখে আমার এক্সপেকটেশন মানে স্কাই হাই হয়ে গেছিল। মানে আরেকটা জাতিস্বর পাবো, মানে এরকম এক্সপেকটেশন নিয়ে গেছিলাম। এবং যেহেতু অ্যাকচুয়ালি তুমি দেখবে সৃজিত মুখার্জি যখন একটু মাল্টিপল টাইমলাইন ইত্যাদি হয়, তখন আরো বেটার ডিল করতে পারে। লিনিয়ার গল্প থেকে একটু নন লিনিয়ার স্ট্রাকচারিং ইত্যাদিতে সৃজিত মুখার্জি বেটার ছবি বানায়। বাট সেই জন্য এক্সপেকটেশন প্রচুর ছিল, একটু মানে ডিসঅ্যাপয়েন্টেডই হয়েছে। তবে ডেফিনেটলি মানে একটা অন্য রকমের চেষ্টা উনি করতে গেছেন, হয়নি এবারে। নেক্সট টাইম কিছু উনি ভালো বানাবেন অবশ্যই।
তবে তোমাদের কি মনে হচ্ছে রিসেন্টলি সৃজিত মুখার্জি যে ছবিগুলো করেছেন একটু এক্সপেরিমেন্টাল ছবি বেশি করছেন? মানে তুমি যদি দেখো সত্যি বলে সত্যি কিছু নেই, অতটা বেশি মেন স্ট্রিম নয়, পদাতিক অতটা বেশি মেন স্ট্রিম নয়, এই ছবিটা অতি উত্তমের একটা এক্সপেরিমেন্টেশন ছিল। তারপরে এই যে ছবিটা লহ গৌরাঙ্গের নাম রে, এটা তো একটা এক্সপেরিমেন্টেশন ছিল। কিল বিল সোসাইটি বলা যেতে পারে অনেকটা মেন স্ট্রিম ছবি, কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট বাকিগুলো কিন্তু অনেকগুলো এক্সপেরিমেন্টাল কাজ সে করছে। তোমাদেরকে এই জিনিসটা মনে হয়েছে সৃজিত মুখার্জি রিসেন্ট পাস্টে এই লাস্ট 1-2 বছরের মধ্যে একটু বেশি এক্সপেরিমেন্ট জোন মানে এক্সপেরিমেন্টাল জোনের মধ্যে খেলছেন? হ্যাঁ, বলতে পারো তুমি এখন পয়েন্টটা মানে অ্যাড্রেস করছো দেখে আমারও মনে হচ্ছে যে হ্যাঁ, কথাটা ঠিক। দশম অবতার বাদ দিয়ে দিলে আর কিল বিল বাদ দিয়ে দিলে সেভাবে এক্সপেরিমেন্টেন মানে ওই ছবিগুলো তো অতটা এক্সপেরিমেন্ট নেই। বাকিগুলো তো হুম। ডেফিনেটলি, বিশেষ করে লহ গৌরাঙ্গ তো একটু বেশি। মানে লহ গৌরাঙ্গ কিন্তু যথেষ্ট কমপ্লেক্স, যেভাবে ন্যারেটিভটা ভেবেছে পরিচালক, এবং তার সঙ্গে সঙ্গে মানে ক্লাইম্যাক্সটাও তুমি দেখবে যে ওখানে স্পুন ফিট করা হয় না বিষয়টাকে। যে গৌরাঙ্গ মহাপ্রভুর বিভিন্ন মৃত্যুর যে থিওরি, সেটা অ্যাকচুয়ালি গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে যারা রিসার্চ করেছে তাদের জীবনে ঘটে যাচ্ছে ব্যাপারটা সেই রকম ভাবেই। এইটা যথেষ্ট মানে টাফ, মানে অডিয়েন্সের পক্ষে ধরে নেওয়া। অনেকের মনে হবে যে কি হলো ভাই ক্লাইম্যাক্সে, আবার কি দেখালো, হঠাৎ করে ও সমুদ্রে হাঁটা আরম্ভ করলো, ও স্টার থিয়েটার থেকে বেরিয়ে চলে আসছে, ও বাথটাবে শুয়ে রয়েছে। ব্যাপারটা একটু তো টাফ ডেফিনেটলি, কিন্তু মানে সৃজিত মুখোপাধ্যায় কেরিয়ারে গোড়ার দিক থেকেই এক্সপেরিমেন্ট করতে থেকেছে, এটাও সত্যি কথা। কিন্তু তার সঙ্গে সঙ্গে সে যেটা করেছে সেটা হচ্ছে যে মানে দেখো, সৃজিত মুখোপাধ্যায় সবসময়ই আমাদের কাছে কিন্তু কখনোই যে আর্ট ফিল্ম মেকার তা নয়, একটা মিডল অফ দ্য রোড সে আবিষ্কার করতে পেরেছিল। এবার এই ছবিটা লহ গৌরাঙ্গ নামের ক্ষেত্রে দেখবে এই সাবজেক্টটা সে অপরচুনিটিটাই ডিরেক্টরকে সৃজিতদাকে দিচ্ছে না, যেখানে সে হিউমার আনবে। তার যে একটা সহজাত হিউমার, যেটা জিনিসটাকে মেইন স্ট্রিম করে দেয়, কমার্শিয়াল করে দেয় অনেক ছবিকে, তার সেই জিনিসটা এখানে কিক ইন করাবে যে সেটার অপরচুনিটি ছিল না। এবং যেহেতু সেটা করায়নি, যে কারণে এই কমপ্লেক্স আইডিয়াটার সঙ্গে হিউমারটা যে মুহূর্তে পাচ্ছি না, তখনই মনে হচ্ছে যে এটা একটু বেশি মানে আর্টি ছবি হয়ে গেছে আর কি। ইনফ্যাক্ট তুমি যদি দেখো কিল বিল সোসাইটি, আমি একমাত্র মনে করি সৃজিত মুখোপাধ্যায় একজন এমন পরিচালক, আমি বলতে আমার কোনো দ্বিধা নেই, আমার কখনো মনে হয়নি যে সৃজিত দা আতলামি করছে একটা ছবি বাদ দিয়ে, সেটা হচ্ছে কিল বিল সোসাইটি। সেখানে আমি লাস্টে গিয়ে 30 মিনিটে যে কি হচ্ছে, মানে আমি সত্যি বলছি বুঝতেই পারিনি আমি কি দেখাচ্ছে, কি করতে চাইছে, কিল আমি বিল সোসাইটি আমার ফার্স্ট মাথাতেই হাফটা কিন্তু এন্টারটেইনিং, ফার্স্ট হাফটা এন্টারটেইন, কিন্তু ফার্স্ট হাফটা এন্টারটেইন একদমই, কিন্তু সেকেন্ড হাফে গিয়ে মানে কিলবিল ওইভাবে সোসাইটি নিয়ে কিলবিল সোসাইটি নিয়ে সত্যি বলছি, মানে ছবির শেষ 20-25 মিনিটে যে কি হয়, এবং তুমি ভাবো একটা মানে এর আগের পার্টের যে এন্ড নোট, সেটা তোমার চলছে দ্বিতীয় হুগলি সেতুর ওপরে, ঠিক আছে? সেখানে পরমব্রতর ক্যারেক্টারটা গিয়ে এই ক্যারেক্টারকে পূর্ণা বলছো চরিত্রটা, নাম করলে ক্যারেক্টারটা কি নাম ছিল জানি না, ওকে গিয়ে কার্ডটা মেঘনা দিচ্ছে। মেঘনা গল্পটা মেঘনার যে বয়ফ্রেন্ড, তাকে গিয়ে কার্ডটা দিচ্ছে, একটা সার্কেল কমপ্লিট হচ্ছে। এবার এখানে সেটা যেভাবে এন্ড নোটটা করেছে, যেরকম জিনিসপত্র করেছে, মানে তোমার প্রথম থেকে না ছবিটা খুব ছোট মনে হয়। যে জায়গায় হেমলক রয়েছে, এখানে ওই স্কেলটাও নেই, ওরকম পোর্শনও নেই। ওখানে যে গ্র্যান্ডিওর ছিল, এতগুলো ক্যারেক্টার, মানে সেখানে তোমার শিলাজিৎ হোক, ব্রাত্যবসী হোক, সৌমিত্র বাবু হোক, মানে প্রত্যেকটা ক্যারেক্টারকে কি বানিয়েছিল, দেখে মজা লাগছিল। এখানে সেটা প্রথমেই ছোট হয়ে যায়। তো কিলবিল, মানে কিলবিল নিয়ে আর কি বলি আমি, যাই হোক। বাট কিল বিলের ফার্স্ট হাফটা মানে কমেডি ফমেডি, মানে যা লাইন্স লিখেছিল, ডায়লগ দারুণ লিখেছিল, কিল মানে ওইটা খুব কিলবিল হচ্ছে আমি মানে স্টারে যখন দেখছিলাম। হ্যাঁ বলো রুবন্ধ বলো। বলো তিনজনই। কিলবিলে বিশ্বনাথ যা করেছে, মানে ওই ক্যারেক্টারটা বলছে এই সৃজিত মুখার্জি, ও বাবা, খালি থ্রিলার বানায় মড আপনার লোক, আবার ওই জায়গাটা হেভি লেগেছে, ওই জায়গাটা ক্যারেক্টারটা কি করে, খুব খুব ভালো। বিশ্বনাথ হচ্ছে ওই ছবিতে যা হাসিয়েছে, যা মজা দিয়েছে, ভীষণ ভালো। হ্যাঁ, তবে সৃজিত মুখার্জি নেক্সট ইয়ারও যে ছবিটা আছে উইঙ্কেল টু উইঙ্কেল, আর যেটা আরেকটা যেটা বানাচ্ছে এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র, এগুলো তুমি যদি দেখো সাবজেক্ট ওয়াইজ খুব সিরিয়াস সাবজেক্টস আর কি, মানে অতটা বেশি মেইন স্ট্রিম নয় আর কি, মানে যতটা দশম অবতার মেইন স্ট্রিম বা কিল বিল সোসাইটি যতটা মেইন স্ট্রিম, সেই তুলনায় ডেফিনেটলি একটু নিশ। দেখা যাক আর কি এই ছবিগুলো বক্স অফিসে কিরকম পারফর্ম করে। সাবজেক্ট হিসেবে দুটোই খুবই ভালো, উইঙ্কেল টুইঙ্কেল তো আমার খুব পছন্দের নাটক, অনেকবার দেখেছি। তো দেখা যাক আর কি মানে এই দুটো কিরকম হয়। পরবর্তী ছবিতে চলে আসে নাকি হুম 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 প্রজাপতি 2। সাগর নীলের একদম বলো। পছন্দ হয়নি কেন আমি বুঝতে পারলাম না, সিরিয়াসলি বলছি। না, আমার আমার দেখো, আমি বলছি আমার লাস্ট 20 মিনিট 25 মিনিট সেখানে দেব এবং মিঠুনদার পারফরমেন্স, বিশেষ করে লাস্ট দৃশ্যটা, ওটা খুবই ভালো লেগেছে। ইমোশনাল নোটে ছবিটা এন্ড হয়, ওই জায়গাটা আমার মনে হচ্ছে যে ছবিটার সোলটা খুঁজে পাওয়া যায়।
এবং ছবির মধ্যে কিছু গান রয়েছে যেগুলো ভালো, যদিও গানগুলো মানে স্ক্রিপ্টের মধ্যে খুবই অদ্ভুত ভাবে আসে, সেটা আলাদা বিষয়। ছবির মধ্যে ফার্স্ট একটা হাফে গান সব গান রয়েছে, সেকেন্ড হাফে হ্যাঁ, কিন্তু দেখবে গান একটা, ফার্স্ট হাফে হুম, সব গান আছে, একটু পরপরই একটা করে গান হচ্ছে। হুম। এবং এবং ছবির যেটা আরেকটা সমস্যা, যেটা আমি রিভিউতে খুব বেশি স্পয়লার দিয়ে আলোচনা করতে পারবো না বলে বলিনি, সেটা ছবিটা না মাল্টিপল জিনিস নিয়ে ডিল করে। মানে তুমি দেখবে যে ফার্স্টে হচ্ছে যে দেবের মানে বিয়ে করার জন্য মিঠুনদার ক্যারেক্টার চেষ্টা করছে, তারপর জিনিসটা শিফট করে যায় হচ্ছে যে রেস্টুরেন্ট খোলার বিষয়ে, লন্ডনে একটা রেস্টুরেন্ট এস্টাবলিশ করতে চাইছে দেব, এবং তার পরবর্তীতে একটা হালকা ফুলকা করে একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল বাড়িটাকে কেন্দ্র করে চলে আসে সেকেন্ড হাফে। তো কোনো একটা ক্রাইসিস নেই যেহেতু, এবং মাল্টিপল ক্রাইসিস সঙ্গে যদি ডিল করতে যায়, আমার মনে হচ্ছে যে লাস্টের ক্রাইসিসটা ইম্পর্টেন্ট হয়ে যায় হঠাৎ করে, এবং বাকি দুটো ক্রাইসিস আর কি মানে জাস্ট রান টাইমটাকে আর কি কভার করছে, এইরকমটা আমার মনে হয়েছে। এবং দেব মিঠুনদার মধ্যে যে ধরনের ইকুয়েশন, আমি বলছি প্রজাপতিতেই ফার্স্ট হাফে যে ধরনের হিউমার ছিল, এই ছবিতে কিন্তু হিউমারটা আমার জন্য ততটা ওয়ার্ক করেনি। মানে প্রজাপতির হিউমারই আমি বলছি, আমি প্রজাপতির সঙ্গে অন্য কোনো ছবির সঙ্গে তুলনা করছি না। প্রজাপতির হিউমারটা কিন্তু সেখানে যে ধরনের পলিটিক্যাল হিউমার ছিল, এখানেও একটা আধটা জায়গাতে রেখেছে, কিন্তু প্রজাপতিতে কিন্তু আরো বেশি পরিমাণে ছিল, এবং সেগুলো আরো অনেক দৃঢ় খোঁজা ছিল। এখানে কিন্তু জাস্ট খরাজের বোধহয় একটা সিনে রয়েছে বোধহয়, এরকমই টুকটাক কিছু জায়গাতে। এবং আরেকটা জিনিস দর্শকদের খুব ভালো লাগছে আমি দেখছি, যেটা আমি বলবো না যে আমার একদম জমেনি সেটা বলবো না, কিন্তু খুব দর্শকদের যতটা সকলে ভালো লাগছে ততটা ভালো লাগেনি, সেটা হচ্ছে পান্তার যে এপিসোডটা, আমি দেখছি যে আমার দর্শক ভালো কিন্তু ওটা লেগেছে, খুব এনজয় করেছে, ঠিক আছে, আমি খুবই এনজয় এনজয় করেছে করেছি। ওটা দর্শক। হ্যাঁ, তো এইটাই আমার আচ্ছা, মতামত। আমার আমার অ্যাকচুয়ালি লহ গৌরাঙ্গের নামটাও বোরিং লেগেছে, এবং আমার হ্যাঁ। প্রজাপতি টু সত্যি বলছে আমার বোরিং লেগেছে, ঠিক আছে, আমার মানে এঙ্গেজিং ছবি মনে হয়নি। আর এঙ্গেজমেন্ট কোনো ছবির সঙ্গে আমার না হলে না, তখন আমি সেই ছবিটাকে খুব একটা মানে ভালো ছবি আর কি কনসিডার করতে পারি না। না, আমার প্রজাপতি 2 এর রান টাইমটা একটু বড় মনে হয়েছে, আমার মনে হচ্ছে 2 ঘন্টা 15 মিনিটের ছবি হলে বেস্ট হতো, কিছু কিছু জায়গায় একটু ট্রিম করতে পারতো। তো সেইটা একটা আমার মনে হয়েছে, কিন্তু আমার কিন্তু এন্টারটেনিংও লেগেছে। এবং অ্যাকচুয়ালি তুমি যদি দেখো, এই যে অভিজিৎ সেন এবং ওনার যে রাইটার আছে শুভদীপ, ওরা কিন্তু মানে তুমি দেখবে যে একটা ফ্যামিলি ড্রামা বানাচ্ছে তো, কিন্তু তুমি একটা জিনিস নোটিস করছো রাইটিং এর মধ্যে, যে তুমি বলছো মাল্টিপল টপিক তুলছে, তুমি যদি দেখো যে সাউথ ইন্ডিয়ান প্যান ইন্ডিয়া ফিল্মস গুলো হয়, এরা কিন্তু অ্যাকচুয়ালি এপিসোডিক ইন নেচার হয়, যেটা আমরা আগে আলোচনা করেছি। তো অ্যাকচুয়ালি ওরা ওই টেমপ্লেটটাকে এটার মধ্যে অ্যাপ্লাই করছে, নোটিস করেছো এটা? যে এক একটা এপিসোড এক একটা এন্টারটেনমেন্টের কোশ্চেন, ওটার মধ্যে যা যা গ্যাগস ইত্যাদি যা যা হচ্ছে, মানে ওটা অ্যাকশন ইত্যাদি দেখাচ্ছে না, বাট ওই গ্যাগসটাকে ট্রিট করছে, তারপরে ওটা শেষ, ওটা একটা শর্ট ফিল্মের মতো, ওটা শেষ হয়ে গেল, দেন নেক্সট একটা নিউ কনফ্লিক্ট, নিউ একটা ব্যাপার, যাতে ওই একটা জিনিসকে না টানতে হয়, ওই জন্য নতুন একটা এলিমেন্টে চলে গেল, সম্পূর্ণ সুইচ করে গেল, এবং সেটা দিয়ে একটা নতুন কনফ্লিক্ট। তো এইটা দেখো আমরা কমার্শিয়াল ফিল্মের মধ্যে কিন্তু দেখতে পাই, তো সেইটাকে একটা ফ্যামিলি ড্রামার মধ্যে অ্যাপ্লাই করা, এটা আমার কিন্তু খুব ইন্টারেস্টিং লেগেছে, মানে রাইটিং চয়েস হিসাবে, মানে শুভদীপ দা যে করেছে জিনিসটা বা অভিজিৎ দা যে ভেবেছে, এটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। এটা সচরাচর ফ্যামিলি ড্রামাতে তুমি দেখবে একটা সিঙ্গেল ইমোশনের উপরই পুরো ছবিটা বানানো হয়, ঠিক আছে, যে একটা সিঙ্গেল কনফ্লিক্ট সেটার উপরই পুরো ছবিটা, বাট এখানে কনফ্লিক্ট গুলো কন্টিনিউসলি সুইচ হচ্ছে। এবার সেটার একটা নেগেটিভ সাইডও আছে, যে ধরো অনির্বাণ চক্রবর্তীকে সেট আপ করলো, সে গায়েব হয়ে গেল, বা ওই যে জ্যোতির্ময়ী কুন্ডু ক্যারেক্টারটাকে সেট আপ করলো, ওই যেহেতু ওই সাবপ্লটটা গায়েব, তাই জন্য ওটা গায়েব হয়ে গেল, এটা কিছু নেগেটিভ সাইডও আছে। বাট ওটার জন্য কিন্তু আমার এঙ্গেজমেন্ট ফ্যাক্টরটা ভালোই লেগেছে, যেটা একটা নতুন টাইপের, যে একটা ছবির মধ্যে তিনটা আলাদা আলাদা কনফ্লিক্ট এবং তিনটা আলাদা আলাদা টাইমে রিজলভ হয়ে যাচ্ছে, বা ধরো কোনোটা রিজলভ হচ্ছে না, তো ওই ক্যারেক্টার গুলো মানে বাদ থেকে যাচ্ছে। তো এটা আমার একটা নতুন ইন্টারেস্টিং ব্যাপার লেগেছে, আর আমার জন্য কমেডি ওয়ার্ক করেছে। আর মিঠুনদার দেবের মধ্যে যে সিনস গুলো ছিল ইটসেলফ, সেগুলো প্রত্যেকটাই আমার খুব ভালো লেগেছে। সেটা পার্কে সিন বলো, সেকেন্ড হাফে যে পার্কে সিন আছে যেখানে ছেলেকে বলছে যে আবার করে শুরু করো, হয়তো ইমোশনটা একটু মোটা দাগে, কিন্তু সেটা কিন্তু খুব সুন্দর করে কনভে করছে, এবং সেটার একটা কারণ হচ্ছে বিটু চক্রবর্তীর আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, দেবেরও পারফরমেন্স খুব ভালো ছিল, ওদের মধ্যে কেমিস্ট্রি, তো আমার ওই জিনিসটা কিন্তু ওয়ার্ক করে গেছে। হয়তো তুমি দেখবে প্রজাপতি 2 এর ক্ষেত্রে না, মানে কোনো ইউনিক কিন্তু গল্প নেই, মানে উইন্ডোজ প্রোডাকশন যেরকম করে কি একটা ইউনিক কোনো আইডিয়ার উপর একটা ফ্যামিলি ড্রামা বানায়, এখানে কিন্তু গল্পটা খুব পরিচিত, কোনো ইউনিক কিছু নেই কিন্তু, ঠিক আছে, কিন্তু ওরা কি করছে কি, যে কন্টিনিউয়াসলি একটার পর একটা নয় ইমোশন, নয় একটা ড্রামা সিন, নয় একটা কমেডি সিন, কিছু না কিছু করে যাচ্ছে। ইভেন প্রফেশনটাকেও তুমি দেখবে, এইটা একটা খুব ভালো জিনিস করেছে, যে দেবকে যে শেফ বানিয়েছে, ওটা কিন্তু ইউজ করেছে, কিন্তু তুমি দেখবে ক্লাইম্যাক্সে ওর কাছে একটা চ্যালেঞ্জ আসছে, রেসিপিটা ওকে বার করে দিচ্ছে, রেসিপিটা ওকে ভাবতে হচ্ছে, আন্দাজে করছে। তো ও যে কালনারি ড্রামার ব্যাপারটা ইন্ট্রোডিউস করেছে, সেটা কিন্তু এরকম নয় যে একটা জাস্ট লন্ডনে একটা কটা সিন দেখালো মন্টাজে, সেটা কিন্তু করেনি, সেটা কিন্তু গল্পে ঘুরে না, ঘুরে আসে, এবং দেখবে ওর বাবাকে ওই সেম প্রফেশন দিয়েছে, আবার সেকেন্ড হাফে পান্তার ব্যাপারটা ওখান থেকেই আসে, আবার থার্ড অ্যাক্টে গিয়ে ওটাকে ক্লোজার দেয়। তো আমার এই জিনিসগুলো মানে, আমি ফ্যামিলি ড্রামাই দেখছি, কিন্তু তার মধ্যেও কিন্তু নতুন কিছু করেছে কিন্তু। মানে দেখো একটা জিনিস হয় কি, মানে আমি সাগর নীলের ক্ষেত্রে এটা আমি জাস্ট জিজ্ঞাসা করছি, রেগে যেও না আবার, সেটা হচ্ছে
যে সাগর নীলে ফ্যামিলি ড্রামার প্রতি একটা অনীহা আছে, ঠিক আছে, যেগুলো একটু কমার্শিয়াল ফ্যামিলি ড্রামা হয়, যেগুলোতে মানে ব্যাপারটা মানে স্বার্থপর জোনের নয়, মানে যেগুলো খুব সেন্সিটিভ ওয়েতে ডিল করছে সেরকম নয়, যেগুলো একটু কমার্শিয়াল, যেগুলো একটু ফ্রি ফ্লোয়িং ছবি। এটা আমার মনে হয়েছে, কারণ আমার নিজেরই ছবি ছিল শ্রীমান ভার্সেস শ্রীমতী, সেখানে সাগর নীল আমার মনে আছে রিভিউতে বলছে যে ক্যারেক্টার গুলো কিরকম ডিসিশন নিচ্ছে, এটা কি করে হয় রিয়েল লাইফে। তো কিন্তু ওই ওই জোনটাই তো ওরকম না, মানে প্রজাপতি জোনটা বা যেটা আমাদের ছবিটা জোন ছিল, যে ইট ইজ আ ভেরি মেইন স্ট্রিম ওয়ে না, মানে তুমি যেটা কমার্শিয়াল ছবিতে যে ট্রোপস গুলো দেখো সেটা একটা ফ্যামিলি ড্রামার মধ্যে অ্যাপ্লাই করা, সেটা আমরা শ্রীমান শ্রীমতীতেও করেছিলাম, অভিজিৎ দ্বারা এই ছবিটার মধ্যেও করেছে। তো আমার মনে হয় এই ছবিগুলোকে এইভাবে বিচার করা উচিত, রাদার দেন যে আমি খুব সেন্সিটিভ ভাবেই মানে একটা স্বার্থপর যেরকম একদম সিরিয়াস একদম ড্রামা, ঠিক আছে, মানে একটা কৌশিক গাঙ্গুলি কাইন্ড অফ জোনের মধ্যে। তো সেইটার সাথে তুমি যদি এই জোনটাকে মিলিয়ে ফেলো, তাহলে আমার মনে হয় যে মানে তোমার ড্রামার এক্সপেকটেশনটাও ডিফারেন্ট কিন্তু, মানে একটা ইমোশন ধরো একটা কমার্শিয়াল সিনেমাতে আর একটা আর্ট ছবিতে তো একরকম ভাবে ওয়ার্ক করে না। কমার্শিয়াল সিনেমাতে সবসময় একটা সারফেস লেভেলে থাকে, তো এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি মানে কমার্শিয়াল ফ্যামিলি ড্রামা, আর ওগুলো হচ্ছে একটু সিরিয়াস রিয়েলিস্টিক ফ্যামিলি ড্রামা। আমার মনে হয় ওই কমার্শিয়াল কমার্শিয়াল হলেও আমি বলছি, ধরে নাও এই যে শিবা কার্তিকেয়ার যে মা বিরান ছবিটা রয়েছে, ঠিক আছে, ওখানে ওর মায়ের সঙ্গে যে ইমোশনটা রয়েছে, সেই ইমোশনটা ওটাও তো কমার্শিয়াল ছবির মতো করে ট্রিট করছে, ওটা তো সাটেল দিতে যাচ্ছে না, কিন্তু ওখানে মায়ের সঙ্গে ওর ইমোশনটা কিন্তু দুর্দান্ত ভাবে ওয়ার্ক করে। কিংবা তুমি বিজয়েরও বিভিন্ন ছবি আছে, ওটা কি খুব বেশি করে দেখি যাচ্ছে। তুমি আরেকটা জিনিস দেখো, যে ছবিটা খুব বেশি নেই, আর দ্বিতীয় কথা হচ্ছে ছবিটা রান টাইম হচ্ছে 2 ঘন্টা 50 মিনিটের উপরে, ঠিক আছে, আর প্লাস ওটা কিন্তু তুমি এটা একটা ফ্যামিলি ড্রামা ছবি নয়, কিন্তু ইটস এ সুপার হিরো ফিল্ম। না 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 100% না। তুমি ধরে নাও, আমি বলছি মালায়ালাম ছবি হোম যেটা, ওটাও কিন্তু তুমি স্বার্থপর জন্য ফেলবে না, ওটাও কিন্তু যথেষ্ট মেইন স্ট্রিম একটা মানে কমার্শিয়াল, হয়তো প্রজাপতি টু যতটা কমার্শিয়াল ততটা হোম কমার্শিয়াল নয়, আবার স্বার্থপরের মতন সিরিয়াস ছবিও কিন্তু ওটা নয়। তো সেই ছবিটার মধ্যেও কিন্তু আমার মনে হয় ইমোশন ওয়ার্ক করাটা, মোটা দাগ হলেই যে ইমোশন ওয়ার্ক করবে না তা নয়, কিন্তু ইমোশনস ওয়ার্ক করাটা ফ্যামিলি ড্রামার ক্ষেত্রে মাস্ট। তো সেই জিনিসটা মানে ওয়ার্ক করেনি বলেই মনে হয়েছে, মানে একটা সম্পর্কের মধ্যে। না না, আমি বলছি কি, ধরো ইন্দ্রা দা টাইগারের মধ্যে ধরো তুমি ছবি দেখছো ইন্দ্রা দা টাইগার, এবার ইন্দ্রা দা টাইগারের মধ্যে একটা চাঙ্ক ফ্যামিলি ড্রামার আছে, এবার ওটার ইমোশনটা তুমি কিন্তু কখনোই ওটা তোমাকে কিন্তু একটা মানে কি বলবো, মানে একটা স্বার্থপরের মতো ইমোশন কিন্তু হিট দেবে না তোমাকে ইন্দ্রা দা টাইগারের যে ফ্যামিলি ড্রামার। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ইন্দ্রা দা টাইগারে কি হচ্ছে জিনিসটা, যে আমাকে 4টে মাস মোমেন্ট দিচ্ছে, ঠিক আছে, ও পদা সমাজকার আগার উখাড় দিয়ে তো গর্দান কুড়া দুঙ্গা, ঠিক আছে, ওইটা তারা মজা আছে, ঠিক আছে। তো এই মজাটাও তো আমি প্রজাপতি টুতে পাচ্ছি না, বা প্রজাপতি টু বলো বা শ্রীমান ভার্সেস শ্রীমতী বলো বা এই ধরনের যে ছবিগুলো, এটা তো পিওরলি বেসড অন ইমোশন অ্যান্ড লাফটার, যে কমেডি ওয়ার্ক করবে আর ইমোশন ওয়ার্ক করবে। এবার এই দুটো জিনিস যখন ওয়ার্ক করছে না, তখন সেটা আমার মনে হচ্ছে যে এবার তুমি বলতে চাইছো যে স্বার্থপরে ইমোশনের যে, আমার মনে হয় ইন্দ্ররা টাইগারকে এখানে নাই না, স্বার্থপর একটা ভালো এক্সাম্পল, যে ওটার যে ইমোশনের ডোজ আর প্রজাপতি টু এর যে ইমোশনের ডোজ সেটা দুটো ডিফারেন্ট হবে। কিন্তু প্রজাপতি টু এরও কিন্তু আমি বলছি স্বার্থপর আমাকে যেরকম ইমোশনাল করতে পারে, হ্যাঁ আমি অতটা বলবো না, কিন্তু প্রজাপতি টু এর ক্লাইম্যাক্সের শেষ দৃশ্যটা কিন্তু আমি জানি দর্শকদেরকে যথেষ্ট ইমোশনাল করবে, কিন্তু সেই যে সুন্দর একটা মোমেন্ট বাবা ছেলের মধ্যে তৈরি হচ্ছে লাস্টে গিয়ে, সেইটা গোটা ছবিতে কোথায়, আমার এইটা অসুবিধা মনে হয়েছে। ঠিক আছে, সেরকম মোমেন্টস কিন্তু ধরে নাও এর আগে একটা সিন দিয়েছে, যেটা ভালো সিন ছিল অ্যাকচুয়ালি, একটাই সিন, মানে ওই স্ট্যান্ডার্ড ওই সিনটাই ভালো, আগে পরে ভালো বলছি না আমি, সেটা হচ্ছে দেবের সঙ্গে যেখানে মিঠুন দার ক্যারেক্টারটা, দেখবে ট্রেলারও সিনটা রেখেছিল যে তোর বাবা এখনো বেঁচে আছে, ঠিক আছে, ওই সিনটাও ভালো, ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু মানে বিটস এন্ড পিসেসে আসছে, মানে গোটা ছবিটাই যে খুব ইমোশনাল, এটা আমার মনে হয়নি আর কি। না না, ওটা তো ইন্টেন্টও নয়, মেকারের তো ইন্টেন্ট নয় না, মেকার আমি বলি, হ্যাঁ রূপমদা বলে, এটা তারা রূপমদা বলুন, বলো নাহলে আমরা গালি খাবো কমেন্টে। দেখো আমার মনে হয় ওরা কতক্ষণ ধরে বকলো, আমার মনে হয় যে প্রত্যেকের সাগর নীল যে বিষয়টা বলছে, আমি ওর পারসেপশনের সাথে আগ্রি করি না, যে ও যেটা বলছে, কিন্তু আমি ওর পারসেপশন যেটা ও বলতে চাইছে সেটা বুঝতে পারছি, ও যেটা বলতে চাইছে আর কি। আমার যেটা প্রজাপতি টু এর ক্ষেত্রে হয়েছে, আমার কিন্তু প্রজাপতি টু বেশ ভালো লেগেছে। ওর সাথে আমার প্রজাপতি টু নিয়ে কথাও হয়েছিল, আমি ওকে বলছিলাম যে তুই শেষটা দেখেছিস, ও আমাকে ওর যে অপিনিয়ন তখন বলে যাচ্ছিল, আমি ওকে জিজ্ঞাসা করছিলাম তুই শেষটা দেখেছিস, ও তখন অন্য কোনো ছবি দেখছে, ও তোমাকে বলে যাচ্ছে, আমি বুঝতে পারছি আমার কথা শুনতে পাচ্ছে না, তখন আচ্ছা ঠিক আছে। আমি প্রজাপতি টু নিয়ে এটাই বলবো যে প্রজাপতি টু একটা জিনিস জায়গায় আমার খুব ভালো লেগেছিল, সেটা হচ্ছে আমি যখন এরকম ধরনের বাংলা বা হিন্দি ছবি দেখি যেগুলো ধরো লন্ডনে বা কোথাও শিফট করে গেছে, এবার সেই ছবিগুলো না আমি বুঝতে পারি না যে যদি বাংলা ল্যাঙ্গুয়েজটা বা হিন্দি ল্যাঙ্গুয়েজটা না থাকে, তাহলে ওটা কি করে একটা হিন্দি বা বাংলা ছবি, আমি এটা বুঝতেই পারি না।
তাহলে তো শুধুমাত্র ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দাও, ওটা একটা ফরেন ছবি হয়ে যাবে। যেটা আমার প্রজাপতি টু এর ক্ষেত্রে ভালো লেগেছে সেটা হচ্ছে এই পান্তাটা। ওটাই না কোথাও একটা কি ওই পোর্শন অফ দি এক্স ফ্যাক্টর, যে চলো ছবিটার মধ্যে একটা বাঙালিয়ানা কিন্তু এনেছে, এবং ওটা ওই লোকগুলো খায় না পান্তাটা। ফলে ওরা ভাবছে আচ্ছা এটা জাপানিজ যেরকম ডিশ হয়, সুশি এরকম কোনো ডিশ হয়, বাংলার এরকম কোনো ডিশ যেটা ইন্ডিয়ান ডিশ, এটা খুব ইউনিক লাগছে। কারণ আমরা অন্যদের ডিশ বা অন্যদের কিছুকে বেশি প্রেফারেন্স দিই। ওটা আমার খুব ভালো লেগেছিল ছবির ওখানে। এবং এই ছবির কমেডিটা আমার মনে হয়েছে যে প্রজাপতির মতো অত কমেডি নেই, কিন্তু হিউমারটা কিন্তু আমার জন্য ওয়ার্ক করেছে। যখন একই টেবিলে খরাজ এবং মিঠুনদা খেতে বসেছে, খরাজ একটা স্টেটমেন্ট দিচ্ছে এবং মিঠুনদা এরকম করে উঠছে, ওগুলো কিন্তু আমাকে মজা দিয়েছে। সিরিয়াসলি আমি হেসেছি। ও বলছে আমার সুরটা কোথায়, ঠিক আছে, ওই যে জায়গাগুলো, ওগুলো কিন্তু সত্যি আমাকে মজা দিয়েছে। এবং একটা জিনিস আমি রিয়েলাইজ করেছি, এটা আমি কি বলি, আমি আমার বাবার সাথে একটা না আমাদের দূরত্ব আছে, এটা আমি ভালো করে বুঝতে পারি। সেটা আমার দাদার সাথে হয়তো নেই, যে একটা বেরিয়ার আছে, এবং সেই বেরিয়ারটা কিন্তু বাবাদের সঙ্গে ছেলেদের থাকে। যেখানে ছেলেরা বাবাদেরকে এটা বলতে পারে না যে আমার এই সাহায্যটা চাই একটা এজের পরে গিয়ে, এবং বাবাও ছেলেকে বলতে পারে না যে আমার থেকে এই সাহায্যটা নেই, ঠিক আছে। এবার যখন পার্কের সিনটা দেখছি, বাবা ছেলেকে বলছে, ছেলে বাবাকে বলছে, ওই যে বেরিয়ারটা ভাঙছে, ওটা বিউটিফুল। এবং ঠিক একই ভাবে ছবির যে ক্লাইম্যাক্স, যখন ছেলে এসে বাবাকে জড়িয়ে ধরে বলছে কেউ জল আন, কেউ জল আন, মানে ওই যে মোমেন্টস গুলো, বা বাবা ছেলেকে বলছে যে আমি পারলাম না রে, ঠিক আছে, তোকে তোকে এখানে আসতে হলো, তোর স্বপ্নটা ভেঙে গেল। এই প্রত্যেকটা তিনটে যে সিন আছে না, এই তিনটে সিন আমার জন্য ভীষণ ভাবে ওয়ার্ক করেছে। আমি কোথাও এটাকে রিলেট করতে পেরেছি মারাত্মক ভাবে। এবং আরো একটা জিনিস যেটা আমি রিভিউতে বলেছিলাম যে আমি এখানে এটা নিয়ে কথা বলবো না, আমি তিনিয়ারিতে এটা নিয়ে কথা বলবো। ছবিতে একটা খুব সুন্দর জায়গা আছে, যেটা নিয়ে আমার একজনের সাথে কথা হচ্ছিল। ওটা কিন্তু তারা খুব ভালো মতো সেট করেছে, যে ওই যে রান্নার চ্যালেঞ্জটা দেব নিল, গিয়ে ওর টিমটা নিয়ে রান্নাটা করলো, ওই ইভেন্ট আমার সত্যি ভালো লেগেছে। কিন্তু আমি ওটা দেখতে দেখতে ভাবছিলাম, আমি এই ছবিটা না, যদি আমি ছবিটার মধ্যে কোনোভাবে যুক্ত থাকতাম, দুটো জিনিস চেঞ্জ করতাম। একটা জিনিস হচ্ছে, এটা জানি না কি প্রবলেম, কিন্তু এটা কনভিন্স করতে পারেনি, মানে ওটা বলছে মুখে মুখে কিন্তু ওটা কনভিন্সিং করতে পারেনি। এক, মিঠুন চক্রবর্তীর যে ক্যারেক্টারটা, ও বন্ধক রাখতে হচ্ছে ওর হোটেলটা, এবং এই কর্মচারীগুলো যেটা ও মুখে বলছে যে এদেরও কাজ চলে যাচ্ছে কোথাও একটা গিয়ে, আমি যেটা করতে পারতাম সেটা হচ্ছে এই লোকগুলো 10 দিন ধরে কাজ করছে না, মিঠুন নিজের পকেট থেকে এদেরকে রোজ টাকা দিয়ে যাচ্ছে, ঠিক আছে, এদের যাতে সংসার চলতে অসুবিধা না হয়, আমি তোদের জন্য ব্যবস্থা কিছু একটা করছি, এদেরকে টাকা দিয়ে যাচ্ছে মিঠুন। এবং এই লোকগুলো এভাবে টাকা নিতেও রাজি নয়। যখন দেবের ক্যারেক্টারটা চ্যালেঞ্জ নিচ্ছে, এরা আবার বলছে আমরা জান প্রাণ লাগিয়ে দেবো আজকের এই রান্নায়, এটা করতাম। এবং দেবের ক্যারেক্টারটা রান্না ট্রাই করছে, রান্নাটা ক্র্যাক করতে পারছে না, এবং ওরা হাল ছেড়ে দিয়েছে, দেবকে ওখান থেকে বার করে দিয়েছে। সেখানে একজন ধুতিটা গুটিয়ে আসছে, সেটা হচ্ছে মিঠুন দা। এবং যখন রান্নাটা করছে, সেটা খেয়ে সবাই বলছে এটা কি বানিয়েছে। তো আমি এই দুটো জিনিস চেঞ্জ করতাম ছবির মধ্যে। তাহলে হ্যাপি এবং এন্ডিং ছবির হতো, তুমি যেটা বলছো ওটাতে হ্যাপি এন্ডিং, ওটাতে তো ইমোশনাল এন্ডিংটা হতো না না। না না না, আমি বুঝতে পারছি ওটা, আমি ওই পার্টিকুলার ইভেন্টটা বলছি, আমি ওটা গল্পটার ক্ষেত্রে কি চেঞ্জ আনছে ওটা বলছি না। এবং ছবির শেষে একটা জিনিস যেটা হচ্ছে, ওই ওটা খুবই সুন্দর করেছে, যে বাবার নামের যে হোটেলটা, ওটাকে ওরা নতুন করে করেছে, চেঞ্জ করেছে, বাইরেটা যেরকম জিনিসপত্র করেছে। তো আমার কাছে না এই ছবিটার যে ইমোশনাল যে পয়েন্ট গুলো, সেগুলো ওয়ার্ক করেছে। ফার্স্ট হাফে কিছু ল্যাক্স রয়েছে, বাবার সাথে ছেলের সম্পর্ক ওয়ার্ক করেছে, কমেডি ওয়ার্ক করেছে, কিছু সুন্দর সুন্দর মোমেন্টস আছে ওয়ার্ক করেছে, এবং সত্যি শেষটা আমাকে ইমোশনাল করতে পেরেছে। তো প্রজাপতি টু আমার মনে হয় ছবিটা আমার জন্য বেশ বেশ ভালো ছবি, আমার না, সত্যি আমারও সেটা ভালো খুবই ভালো লেগেছে। লেগেছে, আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ আমি আমার দেখো আমি না প্রথমে একটা টাইমে আমি ফ্যামিলি ড্রামাকে, তুমি দেখবে প্রি কোভিড আমি ফ্যামিলি ড্রামা একদম পছন্দ করতাম না, ঠিক আছে। পোস্ট কোভিডে যখন হয়েছে আমার দেখবে ইনিশিয়ালি একদম পছন্দ ছিল না, আমার টনিক দেখবে তখন পছন্দ, আমি পরে মানে একটা অ্যানালিসিস করে ভাবছিলাম যে টনিক এত মানুষের কানেক্ট করেছে কেন, ঠিক আছে, কানেক্ট যখন করেছে, সত্যজিৎ রায় একটা কথা বলেছে না বেদের মেয়ে জ্যোৎস্না নিয়ে, যে এত মানুষ যখন দেখছে এবার নিশ্চয়ই ওটার মধ্যে কিছু একটা আছে। তা আমি একদিন ভাবছিলাম এমনি যে ওরা ফ্যামিলি ড্রামার মধ্যে অভিজিৎ দ্বারা করেটা কি, যেটা মানে ওটা কানেক্ট করে যায়। তো তুমি যদি দেখো টনিক অ্যাপারেন্টলি তো ফ্যামিলি ড্রামা মনে হচ্ছে যে উইন্ডোজের টেমপ্লেটটা নিয়ে করা, বাট ওটার মধ্যে কিন্তু ওরা অ্যাডভেঞ্চারের অনেক জিনিসপত্র ঢুকিয়েছে, যে স্পোর্টস ঢুকিয়েছে, যে ওখানে গিয়ে ওরা র্যাফটিং করছে, এই করছে। তো ওগুলো কিন্তু ভিজুয়ালি তুমি দেখবে ছবিটা সেকেন্ড হাফটা পুরোটাই বাইরে গিয়ে শুট করেছে নর্থ বেঙ্গলে। তো ইট ইজ মানে একটা টাইমের পরে কিন্তু ওটার মধ্যে একটা গ্র্যান্ডার ঢুকিয়েছে, যেটা কিন্তু অন্য ফ্যামিলি ড্রামার মধ্যে নেই। তো এইটা কিন্তু ওটা একটা ইউএসপি, কিন্তু মানে তোমার জন্য হয়তো হুম। ইউএসপি, কিন্তু মানে বাংলার অডিয়েন্স যেভাবে ফ্যামিলি ড্রামাটা কনজিউম করছিল সেখান থেকে একটা ভিজুয়ালি ডিফারেন্ট কিছু হলো।
হ্যাঁ। ঠিক আছে। প্রজাপতির ক্ষেত্রে একটা ইউএসপি ছিল কি, যে মিঠুন চক্রবর্তী দেব, সেটা কামব্যাক একটা ইত্যাদি, এবং সেখানে ওরা একটা নতুন কি করছে, যে বাবার বিয়ে দেওয়ার ব্যাপারটা, ঠিক আছে, এবং সেটা নিয়ে হুম গ্যাগ যা যা ছিল। প্রধান তো খুবই ভালো ছবি, প্রধান তো একদম মানে আমি তো অ্যাকচুয়ালি চাই যে প্রধান 2 যদি হতো, টনিক 2 না হয় তো সব থেকে খুশি হতো। দ্যাট ইজ দ্য বেস্ট মুভি অ্যাকচুয়ালি। তো হুম প্রধান তো খুবই রেলিভেন্ট বিষয়বস্তু নিয়ে, এবং তার মধ্যেও কমেডি বলো, ড্রামা বলো, এবং তুমি দেখবে প্রধানেও কমেডি ভালো ওয়ার্ক করে, ড্রামা ওয়ার্ক করে, এবং ক্লাইম্যাক্সটা যেভাবে ভোটিং এর পুরো ব্যাপারটা, সেখানে একটা টেনশন থ্রিল রেখে সেটা করা হয়েছিল। প্রজাপতি 2 এর ক্ষেত্রে এই যে তোমাকে বললাম যে রাইটিং চয়েসটা, যে একটা কমার্শিয়াল সিনেমাতে যেরকম আমরা দেখি, সেই রাইটিং চয়েসটা ওরা ফ্যামিলি ড্রামার মধ্যে ইনকর্পোরেট করছে। সো দে আর মানে ব্রিঙ্গিং সামথিং নিউ এভরি টাইম। তো আমার মনে হয় না কি আমাদেরও মানে এটা আমাদের দোষেই হয়েছে, আমরা অ্যাকচুয়ালি একটা টাইমে এত বেশি ক্রিটিসাইজ করেছি এটাকে। বাট এই জনরার ছবি যদি দেখতে হয়, অনেক বেশি ওপেন মাইন্ডেড হয়ে যেতে হবে, যে ভাই দেখি যে কি করেছে, মানে ডোন্ট মেক আ প্রি কনসিভ নোশন যে ফ্যামিলি ড্রামা তার মানে আমি এটাই এক্সপেক্ট করবো। মানে ধরো আমি কথার কথা বলছি যে একটা থ্রিলার ছবি, ধরো আইডেন্টিটি বলে একটা থ্রিলার ছবি হয়েছিল না, এবার ওই আইডেন্টিটি হুম ছবিটার মধ্যে হুম কোনো ইমোশনাল রিজোনেন্স নেই, হুটহাট ছবির ট্র্যাকটা চেঞ্জ হচ্ছে, শুরু হলো একটা থ্রিলার সিনেমা হিসেবে, শেষ হলো একটা স্পাই ফিল্ম হিসাবে, সিক্রেট এজেন্ট হ্যান ত্যান, ঠিক আছে। ওই ছবিটা কিন্তু একটা আনপ্রেডিক্টেবল ছবি, এবার ওই ছবিটা কিন্তু দেখে প্রচুর মানুষ মজা পেয়েছে, ছবিটা ছবি হিসাবে কিন্তু গ্রেট যে সিনেমা তা নয়, কিন্তু ছবিটা আমাদেরকে হুম। সারপ্রাইজ করে প্রত্যেকটা মোমেন্টে। আমার মনে হয় যে এই ধরনের ছবিগুলো না আমাদের একটু বেশি ওপেন মাইন্ডেড হয়ে দেখা উচিত। এটা আমি নিজের ক্ষেত্রেও বলছি, মানে আমি তো চেষ্টা করি আর কি, যে ওপেন মাইন্ডেড হয়ে দেখা, যে হয়তো স্বার্থপর যেরকম কি যেটা প্রমিস করছে ওটাই এক্স্যাক্টলি ডেলিভার করছে, যে এইটাই এটা, ঠিক আছে। আর এই আর ছবিটা আমি আমার আর আমি হ্যাঁ বলো। আর আর আমি দুটো জিনিস বলতে চাই, সেটা হচ্ছে প্রজাপতি টু একটা মানে যতই যে গানকে ভালো বলুক, দুর্গাপুজোর গান, এই গান, আমি বলবো নচিকেতার গান, ওই অসাধারণ। গানটা ভাই মানে দারুণ করেছে। এবং আরেকটা জিনিস হচ্ছে, যেমন মিঠুন চক্রবর্তী খুব ভালো পারফরমেন্স দিয়েছে, মিঠুন চক্রবর্তী সত্যি এখনো যেরকম ভাবে সে এসব সিন পুল অফ করে সত্যিই ভালো, মানে তার মধ্যে একটা বাবার ছাপ দেখা যায়। একইভাবে কিন্তু দেবও কিন্তু মানে সমানে পাল্লা দিয়েছে, মানে ও কিন্তু যেরকম দেবের লুকটা খুব ভালো করেছে, দেবের পারফরমেন্সও কিন্তু ভালো। মানে দেবের পারফরমেন্স নিয়ে খুব বেশি কথা হয় না, বাট দেবের পারফরমেন্সও কিন্তু ভালো। কারণ এই জিনিসটা কিন্তু করাটা খুব টাফ, মানে একজন স্টারের ক্ষেত্রে, যে ভাই আমি তোমাকে জায়গা দিচ্ছি, এই সিনটা তোমার সিন, তুমি পুল অফ করো, তারপরে আমি সিনটা একটুখানি আসবো। এটাও কিন্তু একটা বড় ডিসিশন, এবং যেটা না দেব এটা কিন্তু প্রতিনিয়ত করছে। না, আমার কিন্তু মনে হয় প্রজাপতি মানে ওয়ানে মানে দেবকে তবু অনেকটা ব্যাক সিটে রাখা হয়েছিল, মিঠুন চক্রবর্তী ফ্রন্ট রানার ছিল, এখানে কিন্তু অনেক বেশি প্রজাপতি 2 এর ক্ষেত্রে কিন্তু ব্যালেন্স আছে তুমি দেখবে, মানে কিছু জায়গায় মিঠুন ব্যালেন্স। হ্যাঁ চক্রবর্তী ফ্রন্ট রানার, কিছু জায়গায় কিন্তু দেবও ফ্রন্ট রানার, মানে সব জায়গাটাতে কি হ্যাঁ। মানে মিঠুন চক্রবর্তী যে ফোর ফ্রন্টে আছে তা কিন্তু নয়, মানে যেটা প্রজাপতি 2 এর মানে 1 এর থেকে কিন্তু 2টা ওই কারণে মানে অনেক বেশি ব্যালেন্সড সেই দিক থেকে দেখতে গেলে। না, আমার কিন্তু প্রজাপতি টু প্রজাপতি ওয়ানের থেকে বেটার ছবি মনে হয়। আমারও তাই লেগেছে। আমি হল থেকে বেরিয়ে ওই এরা রিয়াকশন নিচ্ছিল মহারাজ আর ওই সৌম্য, আমি ওখানেই তখনই দাঁড়িয়ে বলেছিলাম যে আচ্ছা। আমার বেটার লেগেছে প্রজাপতি 2। এবার ওরা আমাকে জিজ্ঞাসা করছে কারণ বলো, আমি বলছি তাহলে আমার রিভিউটা লোকে দেখবে কেন। আমি তো বাট আমার ভালো লেগেছে। মিঠুন দা দেখবে এক জায়গায় আমার ভালো লাগে। প্রজাপতি 2টা বলে বাটারফ্লাই 2, দেখবে এরকম ভাবে বলে। হ্যাঁ, ওখানে টাইটেল কার্ডটা দিতে পারতো। তো মিঠুন দা দেখবে একটা ব্যাপার আছে, মানে ওইভাবে যে বলছে বাটারফ্লাই 2, মানে একটা এমন ও নিয়ে আসে একটা ব্যাপার মিঠুন দা, ওইটার জন্য হেভি মজা লেগেছে আমার। আমি ওই থরলি এনজয় করেছি, মানে আমি সিরিয়াসলি কেন এই আমার খুব ভালো লেগেছে। তবে আমি বলবো আমি সত্যি অভিজিৎ আর প্রধানের মতো ছবি ডেফিনেটলি করা উচিত, মানে ওরকম ছবি অ্যাকচুয়ালি ওই স্পটটাকে প্রধান অ্যাকচুয়ালি প্রজাপতির মতো যদি আরো বেটার পারফর্ম করতো, তাহলে ওরা নিশ্চয়ই আরো বানাতো। বাট প্রধান তো ওই তুলনায় মানে প্রজাপতির তুলনায় তো কম ছিল, বাট প্রধান কিন্তু সিনেমা হিসেবে তুমি দেখো এদের অনেক উপরে, মানে খুবই ভালো সিনেমা প্রধান, মানে প্রধানের মতো ছবি আরো বানালে আরেকজন better হবে। আরেকজন অ্যাক্টর আমার মনে হয় যার প্রেজ আরো আরো অনেক, তাকে নিয়ে কথা বলা, সেটা হচ্ছে খরাজ মুখার্জি। মানে কোন সিন কিভাবে তুলে দেবে না লোকটা, সত্যি ওই যে যোজনা 108, তারপরে ওই ওই কথাটা বলে, আমার ওটা এত হাসি লাগে, চলো তবলা বাজে, মানে এগুলো কি করে লোকটা, মানে দারুণ দারুণ। আমার মানে খরাজ মুখার্জি থাকলে যে কোনো সিন ও পুল অফ করে দেবে, কমেডি এত ভালো হ্যান্ডেল করে, দারুণ দারুণ। আচ্ছা, আমরা এবার আরেকটা যে ছবি এসছে, অরিত্র দেখেনি, ওই ছবিটাতে একটু মুভ করি। সেটা হচ্ছে মিতিন সাগরনীল। বলো মিতিন কেমন লেগেছে বলো। না, মিতিন দেখো, আমার সঙ্গে তোমার আলোচনা হয়েছিল ছবিটা দেখার পরবর্তীতে, যে আমিও এবং রূপমদার হয়ে বলেই দিচ্ছি যে আমরা দুজনেই ছবিটা একদম শুরুতেই এবং প্রো অডিয়েন্সে আমার বিশ্বাস ছবিটা শুরুতেই ধরে ফেলা যায়
যে কে অ্যাকচুয়ালি ক্রিমিনাল, ঠিক আছে, কে অ্যাকচুয়ালি সবকিছুর পেছনে রয়েছে, কে করিয়েছে, কেন করিয়েছে যদিও বা একটু একটু করে বোঝা যায়, কিন্তু কে করেছে তো এটা একদম পরিষ্কার। কারণ যে যত বেশি নাটক করবে তার মধ্যে তত বেশি তুমি তাকে গিলটি ধরে নেবে আর কি। এটা হুম। এইভাবেই আমার মাইন্ডটা অ্যাটলিস্ট ওয়ার্ক করে। ঠিক আছে, বহুত নাটক করছিল যে ক্রিমিনাল সে, এর থেকে বেশি আমি কিছু বলতে চাইছি না। তো শুরুতেই জিনিসটা প্রেডিক্টেবল হয়ে যায় এবং তারপরে গল্পটা নানান রকম ভাবে ঘোরানোর পেঁচানোর চেষ্টা করেছে মিসডিরেকশন ক্রিয়েট করবার। কিন্তু অরিন্দম শীল অত পোক্ত ডিরেক্টর নন যে তিনি মিসডিরেকশন ভালোভাবে ক্রিয়েট করে ফেলবেন। তো শেষে গিয়ে আফটার ঠিক যেটা ভেবেছিলাম সেই জিনিসটাই ঘটে। হ্যাঁ, কুয়েল মল্লিককে আমি বলবো যে কুয়েল মল্লিক কিন্তু নিজের জায়গাতে তার যে রোলটা, তার যে পার্টটা, সেটা তিনি ভালোভাবে করেছেন। এইটাই বলবার। এছাড়া ছবিটার মধ্যে মানে এই ধরনের গল্প অ্যাট দি ফার্স্ট প্লেস, দেখো আমি একটা কথা বলছি, আজকে এই পডকাস্ট শুরু করার আগে অরিত্র যখন ঢুকছে, অরিত্রদাও খানিকটা আলোচনা করলো। আমরা মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি দেখছি ইকোতে পৌঁছে গেছে, আর সেখানে যদি আমাদের এখানে মিস্ট্রি বলতে হয় হচ্ছে কোয়েল মল্লিকের এই মিতিন মাসি ফ্র্যাঞ্চাইজি নতুন ছবি, তাহলে খুবই মুশকিল, খুব মুশকিল। একটা খুন হয়েছে, সেই খুন নিয়ে ইনভেস্টিগেশন, হতেই পারে যে খুন থেকে ইনভেস্টিগেশন শুরু হচ্ছে, কিন্তু তারপরও লেয়ারে লেয়ারে আরো অনেক কিছু ঢোকাতে হবে। ধরে নাও একটা খুন থেকে শুরু হয় হিট থ্রিও, ঠিক আছে, তারপরে একটা একটা পরে যখন জিনিস রিভিল হচ্ছে তখন কিন্তু মজা আসতে থাকছে। তো ছোট্ট একটা জিনিস দিয়ে শুরু হতে পারে। কিংবা আমরা অরিত্রদা রূপম দাবত এখন ছবিটা দেখেনি, ম্যামুটির যে ছবিটা দেখলাম ওটা কি থেকে শুরু হয়, যে তুমি এই ব্যাগটা গিয়ে ওকে দিয়ে দেখেছি দিলে, আমি। এখান থেকে রূপম দাও দেখে নিয়েছে। একটা সিম্পল জিনিস থেকে গল্প আমি শুরু হয়, আমি তারপর কোথায় চলে যায় আমি একটা গল্পটা। জিনিস বলি, তোমরা দুজন মানে এরকম ভাবে স্পয়লারটা দিয়েছো না দিয়েও, ওটা কোনো কথা? মানে অরিত্র সাগরিক দুজনই বলেছে, দুদিন আগে একটা সিরিজ দেখলাম, ওই সিরিজের আর এটার মধ্যে সাদৃশ্য। এবার আমি ছবিটা শুরু হয়েছে ভাবছি এই কথাটা কেন বললো, এবার দুয়ে দুয়ে কানেক্ট করে ফেলেছি। ওই টুইস্টটা আমার জন্য ওয়ার্ক করেনি, কিন্তু ছবিটা আমার মানে মজা দিয়েছে, ছবিটা ভালো, খারাপ না, ভালো। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি মানে আমার মনে হয় যে গল্প গল্প লেভেলেই আরো জিনিসটা বেটার হওয়া দরকার। এক্সিকিউশন অনেক পরে আসছে, আগে তো গল্পটাই তোমার এমন হতে হবে যে গল্পটার মধ্যে এনাফ মেটেরিয়াল রয়েছে, যেটা দেখে আজকালকার ওটিটি হুম। প্ল্যাটফর্মে যা হচ্ছে তার থেকে পোক্ত গল্প মনে হবে, টুইস্ট আরো জবরদস্ত মনে হবে, সেরকম কিছু আনতে হবে। ঠিক আছে, একটা মানে কি বলি, এখানে স্পয়লার ছেড়ে দাও, স্পয়লার দেওয়া উচিত হবে না, কিন্তু একজন মারা গেছে, এবার সে মারা গেলে যার উপরে সবার আগে সন্দেহ যাওয়া উচিত সেই কিলার বেরোচ্ছে, এটা খুব মানে অবভিয়াস বিষয় আর কি। তো গল্পটাই আমার পোক্ত লাগে। আমি একটা কথা আমি একটা কথা বলছি, সেটা আমি একটা কমেন্ট প্রচুর পেয়েছি জানো তো রিভিউটার পরে, মানে 4-5 জন কি 10-12 জন এরকম কমেন্ট করেছে, যারা বলছে যে তোমরা কি গল্পটা পড়েছো, এখানে ইন্টারভিউতে বলেছে ওরা সহজ রাখতে গেছে। আমি তাদেরকে একটাই কথা বলছি যে আমি ভাই গল্পটা পড়িনি, ঠিক আছে, কিন্তু আমার এবার সবরের গল্পটা পড়ার ছিল। এবার সবর তা সত্ত্বেও কিন্তু আমার খুব ভালো লেগেছে, একই পরিচালকের ছবি। এবার বিষয়টা হচ্ছে যে আপনি যখন ডিসি মার্ভেল বা হচ্ছে যে কোনো ছবি দেখতে যান, আপনার কি গল্প বা ওই কমিক্সটা পড়া থাকে? সবসময় এটা সম্ভব নয় তো, সিনেমা একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ হয়। আমরা তো ম্যাক্সিমাম লোকই ফেলুদার সব গল্প পড়ে ফেলেছি। তা সত্ত্বেও যে গল্পটা ফেলুদার ওয়ার্ক করছে, তার মানে সেটা বানিয়েছে সেরকম ভাবে, এবং ভিজুয়ালি একটা ছবির মানে অডিও ভিজুয়াল, সেটা সেটা শুধুমাত্র আমি একটা গল্প যখন আমরা পড়ি কি হয়, আমি আমার মাথার মধ্যে সেটা কল্পনাটা গড়ছি, এবং যখন একটা ভিজুয়ালস আমরা দেখছি আমাকে আর গড়তে হচ্ছে না কিছু, সেটা অলরেডি ডিরেক্টর নিজের পারসেপশন দিয়ে গড়ে দিয়েছে। এই ছবিটা যদি বাচ্চাদের গল্প হয়, তার মধ্যে এরকম ইন্টিমেট সিন থাকবে? যারা বাচ্চাদের গল্প বলে এটাকে ডিফেন্ড করছে, ভাই ডিফেন্ড করো, এটা বাচ্চাদের গল্প নয়। এবং মানে একটা জিনিস সব থেকে বোকা বোকা, কোয়েল মল্লিক অ্যাকশনটা খুব ভালো পারফর্ম করেছে। ছবিতে অরিত্র দুটো অ্যাকশন সিন আছে, তুমি ভাববে অ্যাকশন সিনটা কেন, মানে জাস্ট কেন অ্যাকশন সিনটা, একটা রিজন তো থাকবে অ্যাকশন সিনে। কোনো অ্যাকশন সিনের রিজন নেই, একটা ক্যারেক্টারকে তাড়া করেছে হঠাৎ করে, সেই ক্যারেক্টারের এই দানব চেয়ার আছে, পালাবে কেন আমি তো বুঝেই পেলাম না। এবং ঘরের মধ্যে অত সুন্দর করে মালটা সাজিয়ে রেখে দেবে, মানে এগুলো মানে আর 2026-এ এসে ওগুলো মানা যায় না যে ভাই এটা কি হচ্ছে না, মানে কি বলবো, খুবই বোকা বোকা আর কি। তবে কোয়েল না মল্লিক খুব ভালো একজন পারফর্মার। হ্যাঁ, না কোয়েল মল্লিক, দেখো আমি কোয়েল কোয়েল মল্লিকের মল অধিকাংশ কাজই আমার ভালো লাগে অভিনেত্রী হিসেবে, তো পারফরমেন্স এর বিষয়ে আমার হুম। কমপ্লেন কখনো থাকে না। এবং এখানেও আমি শুরুতেই বললাম যে তিনি ভালো কাজ করেছেন তার পার্টটায়, কিন্তু অ্যাকশনে কিন্তু যথেষ্ট কমফোর্টেবল আমার তাকে মনে হয়নি। এবার এখানে অরিত্রদা খুব যুক্তিসম্মত কিছু সমস্যা জানাবে, আমি জানি যে আমাদের এখানে যা ইকোনমিক্স রয়েছে এবং এ রয়েছে, অভিনেতা অভিনেত্রীদের পক্ষে সম্ভব নয়, আমি সবই জানি, আমি সবই বুঝতে পারছি। কিন্তু আমি তারপরেও বলছি যে যখন অন স্ক্রিন মানে একটা সিনেমা দেখার সময় না, তখন দর্শক হিসেবে না এইগুলো মাথায় থাকে না। তখন আমি দেখছি যে অ্যাক্ট্রেস কমফোর্টেবল কি কমফোর্টেবল না। ড্রামাতে মানে নর্মাল কনভারসেশনের সিনে কোয়েল মল্লিক যতটা পোক্ত, ততটা কিন্তু তিনি দৌড়ানোর ক্ষেত্রে নয়। ঠিক আছে, তো সেই জিনিসটা কিন্তু চোখে লেগেছে চেজিং সিকোয়েন্স গুলোতে, আমার কিন্তু যথেষ্ট চোখে লেগেছে। এবং সেটা শুধুমাত্র কোয়েল মল্লিকের সমস্যা না, আমার মনে হয় বাংলার হিরোইনদের ক্ষেত্রেই অনেকের ক্ষেত্রেই সমস্যাটা,
তো কোনোদিন আমি এটাই আশা করবো, এটা কোনো অভিনেত্রীর আলাদা করে সমস্যা নয়, ডেফিনেটলি অরিত্রতা যে প্রবলেম গুলো বলে সেগুলোই সমস্যা, কিন্তু আমার মনে হয় যে আমাদেরকে একটু বেটার হওয়ার দিকে এগোতে হবে। কারণ যদি ডিটেকটিভ, যদি সে চেস করছে, তাহলে সেরকম ভাবেই করতে হবে যেটা কনভিনসিং হয়। পুরো সিনটাই তো পড়ে যাচ্ছে, ফ্ল্যাট হয়ে যাচ্ছে। এমনি তো অরিন্দম শীল ডিরেক্টর হিসেবে দুর্দান্ত সেই সিনগুলোকে স্টেজ করেছে তা নয়, তারপরে যদি পারফরমেন্স সেরকম না হয়, যেখানে ফিটনেস লেভেলটা সেই জায়গায় নেই, তো একটু তো চোখে লাগে বটেই। দেখো ব্যাপারটা হচ্ছে কি বলতো, এই মানে যে ফিটনেস এর তুমি কথাটা বলছো, ওটা যে কারণটা বলছি, অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে কি, তুমি যে কোনো ইন্ডাস্ট্রি, যে ধরো সাউথের ইন্ডাস্ট্রি বা বম্বের ইন্ডাস্ট্রি, ওখানে কি হয় কি, ধরো কোনো একটা হিরোইন অ্যাকশন ওরিয়েন্টেড রোল করছে, সে একটা, তাকে একটা টাইম পিরিয়ড দেওয়া হয়, ঠিক আছে, ধরো 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে, ডিপেন্ডিং আপন দ্য রোল। এবার তাকে আলাদা করে মানে কোনো স্টুডিও ভাড়া করে সেখানে সে অ্যাকশন প্র্যাকটিস করে, ঠিক আছে, ওই অ্যাকশন ডিরেক্টর নিজের লোক পাঠিয়ে দেয়, তার সাথে কন্টিনিউসলি অ্যাকশন প্র্যাকটিস করে, ফিটনেস আরো বেশি করে, ডায়েটে থাকে, জিম করে, দিয়ে একটা মানে যেটা রিকোয়ারমেন্ট ওটাকে আগে ম্যাচ করে, ঠিক আছে, তারপরে সেটে আসে, এবং সেটে আসার পরবর্তীতে ওই এক একটা সিকোয়েন্স অনেক দিন ধরে শুট করে। তো তুমি ধরো একটা মানে ইন্ডিয়ার সব থেকে নাম করা অ্যাকশন ডিরেক্টরকে তুমি ধরো নিয়ে নিলে, ঠিক আছে, যেরকম আমি একটা কমেন্ট পেয়েছিলাম, আমরা যখন অ্যাকশন রেকি করছিলাম, আমি ছবি তুলে দিয়েছিলাম না অ্যাকশন ডিরেক্টরের সাথে, ইনস্টাগ্রামে একটা ছবি দিয়েছিলাম, তো আমাকে একজন নিচে লিখছে যে এনাকে নেওয়া হয়েছে কেন, আনবু আরিবুকে নিলে না কেন। ঠিক আছে, আনবু আরিবু হচ্ছে যারা লোকেশ কানাগরাজের অ্যাকশন করে, কেজিএফ এর অ্যাকশন করেছে, দুই ভাই আর কি, যারা ডিরেকশনও দেবে কামাল হাসানের হ্যাঁ, সিনেমা। কামাল হাসানের আগামী ছবির ডিরেক্টর। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো লোকে একজন লিখছে আনবু আরিবুকে নিলে না কেন। আনবু আরিবুর পার ডে কস্টিং কত জানো? 40 লাখ। ঠিক আছে, লোকে কমেন্ট তো করে দিচ্ছে, কিন্তু 40 লাখ একটা বাংলা সিনেমার পার ডে যদি একটা অ্যাকশন ডিরেক্টরের কস্ট হয়, এটা কি পসিবল? তুমি আমাকে বলো, পসিবল নয় কখন। ঠিক আছে, সেকেন্ড কথা হচ্ছে যে তুমি ধরো আনবু আরিবুকে ধরো তোমাকে 40 লাখ আছে, তুমি নিয়ে এলে, ঠিক আছে, দিয়ে ধরো তুমি একটা সিকোয়েন্স বললে তাকে, তো সেই সিকোয়েন্সটা ও যে টাইমটা তোমাকে চাইবে, যে ধরো আমাকে এটা 10 দিন দিন বা 7 দিন দিন বা 5 দিন দিন, তুমি সেটা দিতে পারবে না। ও একটা অ্যাকশনই শুট করে হয়তো 7 দিন 10 দিন ধরে, আরো বেশি দিন ধরে, ঠিক আছে, কারণ বিকজ অ্যাকশনে প্রচুর শর্টস, বারবার টেক্স, ক্যামেরা মুভমেন্ট ইত্যাদি, মাল্টিপল মানে হয়, এনজি হয়, তো টাইম লাগে। এবার যখনই তুমি ওই টাইমটা প্রোভাইড করতে পারবে না ওকে, তখন কিন্তু ও যত বড়ই অ্যাকশন ডিরেক্টর হোক, আলটিমেটলি আউটপুট ভালো আসবে না। এই ধরো বিপিন মাসির ক্ষেত্রে আমি বিটিএস দেখছিলাম, সুনীল রড্রিক্স কে নিয়েছে, তো সুনীল রড্রিক্স তো রোহিত শেট্টির অ্যাকশন ডিরেক্টর, কিন্তু সুনীল রড্রিক্স কে তো নিলেই হলো না। সুনীল রড্রিক্স দেখবে একটা মৈনাকদার একটা ছবি হয়েছিল, নাম ছিল বর্ণ পরিচয় বলে, যিশু সেনগুপ্ত, আবির চ্যাটার্জি দুজনেই ছিল। এবার ওই ছবিটা কিন্তু তুমি দেখো কাস্টিং ভালো, এসবিএফ এর প্রোডাকশন ছিল, ওখানে সুনীল রড্রিক্স করেছিল, একটা বাইক চেজ আছে, এবার শুরু হলো শেষ হয়ে গেল। তার কারণ হচ্ছে, আমি পরে জিজ্ঞাসা করেছিলাম মৈনাকদাকে যে কেন এটা হলো না, তো মৈনাকদা আমাকে বলছিল যে যে ওই লোকটা দিন চাইছে হচ্ছে 7-8 দিন ওই সিকোয়েন্সটা শুট করবার জন্য, আমরা দিতে পারবো হচ্ছে একদিন। এবার সেই একদিনে কটা শট নেবে? তোমাকে তো খেলাতে হবে একটা, ধরো ওরকম জায়গা চাই যেখান দিয়ে বাইকটা পাস করবে, পিছনে আরেকটা বাইক পাস করবে, তোমাকে মাল্টিপল শটস নিতে হবে, টেনশন তৈরি করতে হবে, তারপর যেখানে এসে বাইকটা স্কিড করছে, এই যে পুরো জিনিসটা শুট করার যে সময়টা, তোমার সময় দিতে হবে, লাইটিং করতে হয় তো জোন গুলো, এরকম তো নয় তুমি র্যান্ডম ক্যামেরা বসে শুট করছো, লাইটিং করতে হবে, করতে হবে, ইট টেক্স টাইম। এবার সেটা যখনই তুমি করতে পারবে না, ওটা আলটিমেটলি দাঁড়াবে না। তো ওই জন্য বাংলা সিনেমার এইটা প্রবলেম হবেই হবে। এবং এবং বাংলা সিনেমার যে দর্শক যারা হলে যায়, তাদের কিন্তু এক্সপেকটেশন ওই কারণে কমই আছে। এবার কি হচ্ছে বলতো, তুমি যেহেতু লোকেশ কানাগরাজের অ্যাকশন দেখছো, ঠিক আছে, আরো বড় ডিরেক্টর প্রশান্ত নীলের অ্যাকশন দেখছো, এবার তোমার মাথাটা ওইভাবে উইয়ার্ড মানে ওয়ার্ড হয়ে গেছে যে ভাই আমি ওটাই দিচ্ছি। ইভেন আমরাও যখন, আমি তোমাকে নিজেরই কথা বলছি, আমি অভিরূপ দা, আমরা মানে তোমাকে বলেও ছিলাম, আমরা মৃগয়ের যে ক্লাইম্যাক্সটা লিখেছিলাম, যেটা অন পেপার লেখা আছে, সেটা তোমাকে দেখাবো, তুমি ওটা পড়ো একবার, দিয়ে ভিজুয়ালাইজ করো, কিন্তু সেটা হয়নি আলটিমেটলি, ওই টাইম নেই, ওই বাজেট নেই, ওটা রাত্রি, অ্যাকচুয়ালি মৃগয়ের ক্লাইম্যাক্স হওয়া উচিত রাতে, রাত্রিরে। এবার রাত্রিরে ধরো ওই জায়গাটাকে পুরো ধরো লাইটিং করতে হচ্ছে, ওই জোনটাকে, হিউজ খরচা, অত লাইট নিয়ে আসো, ক্রেনে করে ঝোলাও, করো, সেই লাইট করতে হবে, তারপর সেই লাইটিং করতে, তারপরে সেটাকে শুট করতে সময় লাগবে, অতটা জোন লাইট করা, শুট করা, বিশাল খরচার ব্যাপার, টাইম টেকিং। তো সেইটার জন্য হয়নি ওটা আলটিমেটলি, বা ধাপে ধাপে যে করা ছিল। তো সেরকম আমরা অনেক অন পেপার অনেক কিছু ভাবি, কিন্তু আমরা এক্সিকিউশন করতে পারি না। তো এটা এটা কিছু করার নেই, এটা কি করবে, করার আছে, এবং ধীরে ধীরে হয়তো ইমপ্রুভ করবে, বিজনেস বাড়লে তখন হয়তো বাজেট বাড়বে, তখন হয়তো ইমপ্রুভ করলেও করতে পারে, দেখা যাক সেটা কি হয়। চলো আমরা আমরা কার্তিক আরিয়ানের ছবিটা নিয়ে একটু আলোচনা করে নিই। ওই ছবিটা ওটা নিয়ে নিয়ে কথা আলোচনা বলার হয়নি। কিছু নেই, ওটা নিয়ে বলবো না, ওটা নিয়ে কোনো কথা বলতে চাই না, ওটা নিয়ে কথা বলে জীবনের সময় নষ্ট করবো না, সরি। তাহলে কি নিয়ে কথা বলে বলো?
আরে দেশু নিয়ে কথা বলো, দেব শুভশ্রীর ছবি দেশু। আসছে ঈদের সময়, সেটা নিয়ে কথা হুম বলো। কার্তিক হুম। আরিয়ানকে নিয়ে জীবনে সময় নষ্ট করবো না। দেব শুভশ্রীর ছবি পরিচালক কে সে ব্যাপারে তো আমরা কিছু জানতে পারিনি। পরিচালক কে মানে জানতে পারলে তখন বুঝতে পারতাম যে অ্যাকচুয়ালি কোন টোনের ছবি হবে এটা। হুম। তবে তবে দুর্গাপুজোর সময় তো আসছে। দুর্গাপুজোর সময় হ্যাঁ, দেব বলছিলেন যে মানে আসতে পারবেন কি পারবেন না, কারণ স্ক্রিনিং কমিটি থেকে তাকে বারণ করা হয়েছে। তবে অবশেষে দেব আসছে, এটা পরিষ্কার। এবং টনিক টু আর খাদান খাদান টু এর অ্যাকচুয়ালি রিলিজ ডেট দিয়ে দিয়েছে কিন্তু দেব। হ্যাঁ, ক্রিসমাস একটা স্টোরি। 2027। হ্যাঁ, তো সেক্ষেত্রে ক্রিসমাস টনিক টু এর 2027। রিলিজ ডেটটা বোধহয় দেয়নি, কিন্তু ওটা বোধহয় ক্রিসমাস না, না, দিয়েছে। 2026 বোধহয় আসবে। না, দিয়েছে ক্রিসমাস 26 2026। আচ্ছা, ক্রিসমাস 26 2026। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আমাকে তো এই কে বছরটা একজন কমেন্ট মোটামুটি। করেছিল, কোন এক দেবেরই ফ্যান হবে, সে লিখছিল যে এবারে নাকি টনি টু এর শুটিং তারা সাউথ আফ্রিকাতে করবে, আরো বেশি স্কেল আপ করবে, অ্যাডভেঞ্চার ফিল্ম হিসাবে ট্রিট করবে জিনিসটাকে, আরো বড় নেক্সট লেভেলে নিয়ে যাবে আর কি। তাহলে টনিক টু মানে এই থাকছে, আমাদের পরাণ ব্যানার্জি থাকছে এখানে, মিঠুন হ্যাঁ, চক্রবর্তী আর থাকবে না। হ্যাঁ, পরাণ বন্দ্যোপাধ্যায় দেব। বাহ, আচ্ছা। এটা সত্যি ভালো। পরাণ বন্দ্যোপাধ্যায় দেবের কেমিস্ট্রি আ- কিন্তু খুব ভালো। আমি পরাণ বলছি ভাত পরাণ দেবের। বন্দ্যোপাধ্যায় যখন এসছে ক্যামিওটা আছে প্রজাপতি 2 তে, তখন হলে মানে সিটি পড়ে গেছে, হাততালি পড়ে গেছে, সিরিয়াসলি বলছি। পরাণ না বন্দ্যোপাধ্যায় ওইভাবে কিন্তু অভিনেতা খুব ছবিটাকে ভালো। প্রজাপতি অ্যাকচুয়ালি তুমি দেখবে যে ওইটা কিন্তু করেওছে, আমি রিভিউতে মেনশন করেছিলাম যে মানে যারা ধরে নাও ফ্যামিলি অডিয়েন্সের কাছে ফ্যামিলিয়ার ফেসেস এবং ফ্যামিলি অডিয়েন্সের জন্য যারা স্টার, তাদেরকে দেখবে তুমি ক্যামিও করেছে। সেটা অনির্বাণ চক্রবর্তীকে আগে রেখেছে একেন বাবুর জন্য, বা অম্বরীশকে রেখেছে, সেও ফ্যামিলি ছবিতে প্রচুর পরিমাণে তাকে দেখতে পাওয়া যায়। লাস্টে পরাণ ব্যানার্জিকে রেখেছে। এইভাবে কিন্তু মানে ওটাও প্লেস করতে থেকেছে, ঠিক আছে। তো অরিত্রা যেটা বলছিল যে কমার্শিয়াল ছবি যে এপিসোডিক নেচারে রাইটিং হয়, শুধুমাত্র সেটা নয়, তার সঙ্গে সঙ্গে এই ক্যামিওর বিষয়টা বা কাস্টিং এর বিষয়টা এটাও কিন্তু ছবিটার মধ্যে অ্যাকচুয়ালি রয়েছে। হ্যাঁ। তো দেখা যাক এবার দেশু টু, আচ্ছা, দেশু সেভেন কিরকম হয়। রূপম দা কি কি মনে দেশু হচ্ছে টু দেশু কি? সেভেন, বলো। মানে এখন তো শুধু টাইটেল বা ইনফরমেশন খুব কম পেয়েছি, তবে আমার মনে হয় যে দেব শুভশ্রী একসাথে আসলে এটা খুব খুব হাইপ হবে বিষয়টা নিয়ে। তো সেটা হুম। এবারও হবে দুর্গাপুজোর সময়। দেবের আবারও এবার 3খানা ছবি আর কি, দেখার কেমন কি হয়। তবে আমি চাই ছবিটা কন্টেন্ট ওয়াইজও ভালো হোক, ভালো গল্প একটা হোক, এবং দুজনকে ভালো মতো প্রেজেন্ট করা হোক। দেখার ডিরেক্টর কে হয় সেটা দেখার, আর দেখার ছবিটা কেমন কি হয়। তবে বাদবাকি ছবিগুলোর একটু চাপই হবে। দেব হুম। শুভশ্রী একসাথে হওয়াটা, এটা বাদবাকি ছবিগুলোর জন্য একটু হলেও চাপ হবে। এবার দেখার বাদবাকিটা। তবে মানে আর কি কি আমি কালকে ভাবছিলাম যে যে এই একটা কনফিউশন ছিল যে এটা খাদান 2 কিনা, ওই কনফিউশনটা তোরা দূর করেই দিয়েছে। খাদান 2 2027 নিয়ে আসছে, দেখার। না, এবার ব্যাপার হচ্ছে যে আর কি কি ছবি আসছে। একটা বোধহয় বহুরূপী সিকুয়াল আসবে, বহুরূপী টু। আর একটা হুম। দেব শুভশ্রী ছবি হুম। আসছে। আর কি ছবি রয়েছে, আর কিছু কি ছবি অ্যানাউন্সমেন্ট হয়েছে পুজোর একেন বাবু 26? একেন বাবু আসবে। একেন বাবু আসবে, একেন বাবু আসবে। হুম। আর বাবা কেউ রে। বলে বিপ্লবী, ওটাও তো আসবে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত আসবে। হ্যাঁ, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। হ্যাঁ, অরিত্রদা বলতে পারছে না, নিজের ছবি তো, ওই জন্য অরিত্রদা বলতে পারছে না। বিশাল লড়াই হবে, বাপ রে বাপ। এবার পুজোয় লড়াই বিশাল আছে। দেব দেব ভার্সেস জিৎ ভার্সেস একেন বাবু ভার্সেস শিবুদা। ওরে ভাই। আমি খালি আমি অডিয়েন্সকে বলবো, অরিত্র রিয়াকশনটা ফোকাস করুন আপনারা। অরিত্র এমন রিয়াকশন করছে যে আমরা এমন একটা ওয়ার্ল্ড নিয়ে আলোচনা করছি যে অরিত্র জানেই না। আচ্ছা 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 আচ্ছা, এই সিনেমাটা তো আমি দেখিনি, আচ্ছা আমি অরিত্রদা, বলতে পারবো না। তোমার ছবি পুজোয় আসছে, এটা বলতেও কি তোমার মানা আছে ওপর থেকে? তুমি আমাকে বলো তো, তুমি না, না, মানা চুপ নেই। করে গেলে কেন? দেখো অফিসিয়ালি তো কিছু বলেনি, জিদ্দার নিজে আই থিঙ্ক ইভেন্টসে গিয়ে বলেছে। এবং এখনো যেহেতু স্ক্রিনিং কমিটি ক্যালেন্ডার অ্যানাউন্স করেনি, ওরা আই থিঙ্ক ওনারা 19th না কবে অ্যানাউন্স করবেন। তো ওই জন্য মানে আমাদের বলাটা মানে ঠিক নয় আর কি। বুঝতে সেটা পেরেছি। যখন হুম। অফিসিয়ালি প্রোডাকশন হাউস থেকে জানাবে। কারণ দেখো একটা মানে সিনেমার উপর কন্ট্রোল অ্যাকচুয়ালি প্রডিউসারের আছে, যে স্টার রয়েছেন তার রয়েছে। তো তারা দে উইল অ্যানাউন্স ইট অফিসিয়ালি, মানে আই এম নট দ্য পারসন টু অ্যানাউন্স ইট, রাইট? বুঝতে পেরেছি। সেটাই। বুঝতে পেরেছি, অরিত্রদা বলতে পারবে না কিছু, কিন্তু আমরা তো আলোচনা করতেই পারি। চারটে ছবির মধ্যে মানে ব্যাপক বাওয়াল হবে। আর আমরা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের কিন্তু টিজারটাকে নিয়েও কথা বলিনি। হ্যাঁ, সেইটা একটা কিন্তু আমার দর্শকটা কমেন্টও করেছিল যে ওটা যে গ্লিমসটা জিদ্দের জন্মদিন উপলক্ষে এসেছিল সেটা নিয়ে কথা বলতে, কিন্তু পরবর্তীতে আমরা সেটা মিস করে গেছি। রূপম দা, তোমার কিরকম লেগেছে বলো? অরিত্রদা তো পুরো চুপ করে কেন, যাবে এখন, ঠিক আছে অরিত্রদা চুপ করেই যাও। আমার জিনিসটা সত্যি খুব ভালো লেগেছে, ডায়লগটা খুব ভালো লেগেছে।
আর আর যেটা সব থেকে ভালো হয়েছে সেটা হচ্ছে কি যে এতগুলো মানে ওখানে কিন্তু দুটো লুক নয়, ওর একটা চেঞ্জ হচ্ছে, ট্রান্সফরমেশন আছে একটা। ওই জেলে একরকম, জেলে টর্চার করা হচ্ছে একরকম, তারপরে হচ্ছে যখন হচ্ছে সিগারটা নেয় ওটা হেভি লাগে, সিগারটা থ্রো করছে। আর কি হয়, জিদ্দার একটা অ্যাটিটিউড আছে তো, এবং ইয়াঙ্গার লুকটা যেরকম রেখেছে, ওই জায়গাগুলো সত্যি মজা লাগছে দেখতে। ছাতা নিয়ে যেরকম ভাবে রয়েছে, লুকটা নিয়ে খুব ভালো আমার মনে হয় খেটেছে। যেরকম ভাবে ওখানে হচ্ছে ওই ট্রেনের সিকোয়েন্সটা যেরকম ভাবে আসে, ওটার বিল্ড আপটা যেরকম, হ্যাঁ ট্রেনের সিকোয়েন্স আমার ভিএফএক্স একটু ইস্যু মনে হয়েছে, বাট ওভারঅল যে প্যাকেজিংটা দিয়েছে না, ওটার মধ্যে একটা মজা আছে যে এটা যে কন্টেন্ট ওয়াইজ ভালো হতে পারে, এবং ওটার মধ্যে একটা মাস এলিভেশনও কিন্তু আছে ভালো। আর জিদ্দার ক্ষেত্রে যেটা কি হয়, জিদ্দা যেমন ওই অডিয়েন্সটাকে ওই মজাটা দিতে পারে, সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালো একজন অ্যাক্টর। এবং যে ডায়লগটা কিন্তু খুব খুব ভালো, মানে ডায়লগটা এমন নয় যে শুধুমাত্র মাসি, ডায়লগটার মধ্যে ডেপথও আছে, সঙ্গে সঙ্গে ওই মাস এলিভেশন দেওয়ার মতো ক্ষমতাটাও আছে। খুব ভালো ডায়লগটা, ভালো, আমার তো খুবই ভালো লেগেছে হ্যাঁ, টিজারটা, কেউ বলে মজা লেগেছে কেউ দেখে। বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে টিজার। আমারও খুব ভালো লেগেছে, রূপম দা প্রায় পুরোটাই কভার করে দিয়েছে। আমি খালি এখানে একটা জিনিস মানে আলোকপাত করতে চাইবো, অরিত্রদার কাছে আমার প্রশ্ন থাকবে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে নয়, চাপ খেও না অরিত্রদা। সেটা হচ্ছে যে মৃগয়া, ধরো না, আমার সেরকম আমার দুর্দান্ত লাগেনি। রূপম দা খুব ভালো, আমার যত মনে হচ্ছে রিভিউ রূপম দারও ভালো ছিল না। কিন্তু পাবলিক কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে রিলিজের পরবর্তীতে, ইনফ্যাক্ট যখন ছবি মুক্তি পেয়েছিল তখনও প্রচন্ড অ্যাপ্রিসিয়েট করেছে। এবং তোমার তোমার গল্প যেহেতু আমি বহুদিন আগে থেকে শুনেছি, তোমার সঙ্গে আমার বহু বছর ধরে কথা হচ্ছে, তুমি চিরকালই এই জোনের মধ্যে অপারেট করতে চেয়েছো, বা সবসময় সেটা এখন পারছো না সেটা আলাদা বিষয়, কিন্তু তুমি চেয়েছো মাস ফিল্ম বানাতে, নিজে দেখতে পছন্দ করো। তো যখন আফটার কানেক্ট হলো অডিয়েন্সের সঙ্গে, রেজনেট করলো, তুমি দেখলে যে হ্যাঁ পাবলিক ছবিটা, ইনফ্যাক্ট আমার মনে হয় তোমার এরিয়াতে যতগুলো ফিল্ম মানে মানে তুমি ডিরেক্টর হিসেবে না রাইটার হিসেবে যেগুলো বানিয়েছো, সেটার মধ্যে সব থেকে সাকসেসফুল বোধহয় মৃগই হয়েছে। ক্রিটিক্যাল অ্যাক্লেমের দিক থেকে আমি বলছি, বক্স অফিস নাম্বার আমি বলতে পারবো না, কিন্তু না পাবলিক ক্রিটিক্যাল নিয়েছে অ্যাক্লেম, সবচেয়ে বেশি মৃগয়। না ক্রিটিক্যাল অ্যাক্লেম মানে মৃগয়া কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া প্রচন্ড ক্রিটিক্যাল অ্যাক্লেম দিয়েছে। দাবারুর ক্ষেত্রেও সেটা হয়েছিল, দাবারুর ক্ষেত্রে রিভিউজ ওয়ার এক্সট্রাঅর্ডিনারি। ঠিক আছে, আচ্ছা দাবারুর ক্ষেত্রে আচ্ছা 100% পজিটিভ রিভিউজ মোটামুটি ছিল আর কি। খুবই মানে হুম। এক দুজন হয়তো এদিক ওদিক খারাপ বলেছে, ম্যাক্সিমাম ভালো ছিল। না, আমি একদম আম মৃগ- জনতার কথা বলছি। ক্রিটিক্যাল অ্যাক্লেম বলতে আমি হ্যাঁ রিভিউয়ারদের কনসিডার করছি না। আচ্ছা আম জনতা তো বোধহয় মৃগয়া সব থেকে বেশি বোধহয় অ্যাকসেপ্ট হ্যাঁ করেছে তোমার। হ্যাঁ তো এইটা হ্যাঁ এইটা তোমার মানে তোমার এটা রিয়াকশনটা কি, যে তোমার মানে দেখে কিরকম লেগেছে, যে আচ্ছা ঠিক আছে চলো, আমি আমি মানে কানেক্ট করতে পেরেছি একদম আম জনতার সঙ্গে। দেখো, আমি অ্যাকচুয়ালি আমজনতার সাথে কি কানেক্ট করার মতোই লোক। আমি তো অ্যাকচুয়ালি ওরকম কিছু কমপ্লেক্স জিনিস করিও না। আমি নিজে আমি ধরো প্রজাপতি 2 দেখতে পছন্দ করছি, তারপরে তুমি বোঝো আমি মাত্রই লোকটা। ঠিক আছে, হুম ব্যাপার হচ্ছে কি অনেক সময় কি হয় কি সিনেমা সাকসেস ধরো হচ্ছে না, সেগুলো অনেকগুলো অন্য প্যারামিটার থাকে। বাট ওই সিনেমাগুলো আই এম ভেরি শিওর যে ধরো দাবাড়ু জি5-এ চলে এসছে, তো দাবাড়ু আসার পরবর্তীতেও কিন্তু মানে দাবাড়ু মানে জিতে আসার পরে কি হয়েছে, মৃগয়ার অনেক প্রচার হয়েছে। দাবাড়ুর ক্ষেত্রে সেই প্রচারটা হয়নি, সাইলেন্ট ড্রপ ছিল। বাট দাবারও তার পরবর্তীতে যারা যারা দেখেছে, আমি প্রচুর ইনস্টাগ্রামে মেসেজ পেয়েছি, ফেসবুক পেজে মেসেজ পেয়েছি। ইভেন দাবারু শিলিগুড়িতে একটা ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল, চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালে। সেখানে লোকে মানে মাটিতে বসে সিঁড়িতে বসে অব্দি দেখেছে, সেই ছবিও পাঠিয়েছিল। আমি কিন্তু জানতাম না, তারাই কিন্তু হল থেকে ছবি তুলে আমাকে ফেসবুক পেজে পাঠিয়েছে, আমি পরে পোস্ট করেছিলাম। তো হুম ওটাও কিন্তু তুমি দেখো মানে ডেফিনেটলি একটা স্পোর্টস ড্রামা তো আর ওরকম মৃগয়ের মতো মাসি হবে না, কিন্তু ওইটার মধ্যেও কিন্তু আমরা ওই এলিমেন্ট রাখবার চেষ্টা করেছিলাম, যে কারণে হুম পরবর্তীকালে যারাই দেখেছে তাদের পছন্দ হয়েছে কোথাও গিয়ে। তুমি নিজেও বলেছিলে রিভিউতে যে ইন্টারভেলে যে ছেলেটা যেভাবে করছে জিনিসপত্র, ইন্টারভেলটাকে হুম আমরা একটা অন্যরকম ভাবে ট্রিট করেছিলাম। তুমি দেখবে এরকম হুম জেনারেলি উইন্ডোজের ছবিতে ওরকম ভাবে ইন্টারভেল করে না, হুম বাট আমরা হুম করেছিলাম সেই জিনিসপত্রগুলো। হুম তো আমার ওটাই চেষ্টা থাকে। মৃগয়ের ক্ষেত্রে আমরা যেটা ভেবে করেছিলাম উইথ দ্যাট ইন্টেনশন, যে যে জিনিসটা করতে চাই সেটা কোথাও গিয়ে কানেক্ট করেছে, সেটা খুবই ভালো। তো আমি আর অভিরূপ দা আরো অনেকগুলো ছবি করছি, তো সেগুলো তো আমাদের কাজ মানে চলছে এখন এই মুহূর্তে। তো সেগুলো আর কি মানে চেষ্টাটা ওটাই রয়েছে। এবং তোমাদের যেটা কমপ্লেন ছিল মৃগয়ের ক্ষেত্রে যে হ্যাঁ, গল্পটা খুব সিম্পল হয়ে গেছে, এর পরবর্তী আমাদের যে দুটো কাজ আসবে, একটা তো অলরেডি তোমরা ছবি টবিও দেখেছো, আবির চ্যাটার্জি রয়েছে। তো ওটাও কিন্তু এবারে হাই কনসেপ্টই রয়েছে, মানে হাই কনসেপ্ট উইথ দ্যাট কমার্শিয়ালিটি। তো ওটা তোমাদের আশা করি ভালো লাগবে। বাহ। ওগুলো সব জানি না না 2026-এই হয়তো আসবে। আচ্ছা, যদি এই জায়গাটা তোমার মনে হয় অসুবিধা, তাহলে কেটে দেবো আমি, কিন্তু আমি তবু জিজ্ঞাসা, হ্যাঁ তুমি একটা আমাকে বলেছিলে যে একটা হরর ছবি তোমরা ডেভেলপ করবার কথা ভাবছো, তো সেইটাই কি আবির চ্যাটার্জির ছবিটা, নাকি হ্যাঁ, সেটা ওটা অন্য মানে কোনো? না না ওটার মধ্যে হরর আছে, অ্যাকশনও আছে, মানে হরর অ্যাকশন হুম ওরকম প্লাস কমেডি ড্রামা, হুম মানে ইটস কমার্শিয়াল প্যাকেজ। কনসেপ্টটা হুম খুব মানে হাই কনসেপ্ট আর কি, মানে কনসেপ্টটা দেখলে তোমাদের ইন্টারেস্টিং লাগবে, যে এরকম কনসেপ্টে বাংলাতেও ছবি হচ্ছে, মানে সেটা ভালো আচ্ছা লাগবে। এবং আমাদের বাহ। ইভেন অনেক কিছু ছবি আছে যেগুলো আমরা করছি ওই মুহূর্তে কাজ, যেগুলো কিন্তু কনসেপ্ট খুব হাই। আর সব থেকে রিসেন্ট আমাদের কাজ আসবে হচ্ছে জানুয়ারি মাসে, সেটা হচ্ছে জি5-এ একটা শো আসবে,
যেটা এখন নাম দিয়েছে কালী পটকা বলে। তোমরা মানে আর্টিকেলও দেখেছিলে, সাগর নীল মানে আপডেট ভিডিও বানিয়েছিল, ওই অভিরূপদার ওই ওয়েব সিরিজটা আসছে, স্বস্তিকা মুখার্জি রয়েছেন, তো ওইটা আসবে। আচ্ছা, ওটা কি ওটা তোমার লেখা? হ্যাঁ, ওটাতে আমি অভিরূপদা আমরা সব ও, কাজ করছি, মানে আমাদের যে টিমটা আছে আচ্ছা সৌমিত দা, আমরা সবাই কাজ আচ্ছা করেছি। আচ্ছা তো আচ্ছা, তো ওটা আসবে ঠিক আছে, জানুয়ারি থেকে, প্ল্যানিং রয়েছে তো। দেখা যাক কিন্তু ওটা হাই দেখা কনসেপ্ট যাক। নয়, ওটা ক্রাইম ড্রামা জোনের মধ্যে, ক্রাইম কমেডি ওরকম একটা জোনের মধ্যে। বাট তার পরবর্তী যে ছবিগুলো আছে বড় পর্দার, ওগুলো জানি না দেখো এক্স্যাক্টলি কবে রিলিজ করবে, সব তো ওগুলো আগে বললাম যে আমাদের হাতে থাকে না, বাট ওগুলোতে আমরা কিন্তু ট্রাই করেছি। মানে মৃগয়াতে যে হুম, কানেক্টটা হয়েছে সেই ব্যাপারটা আমরা মানে এর পরবর্তীতে আরো হাই কনসেপ্ট দিয়েও করবার চেষ্টা করছি। মানে মৃগয়ের হুম, যে এলিমেন্টস গুলো কানেক্ট হয়েছে, যে এই স্টাইলটা মানে ফ্লেভারটা আর কি, ডেফিনেটলি ওই জিনিসটাকে রিপিট করা নয়, বাট ওই যে ফ্লেভারটা, হুম, যে একটা মাসি ফ্লেভার, সেই ফ্লেভারটাকে ধরে, সেই এসেন্সটাকে ধরে, না উই আর ট্রাইং টু ইনকর্পোরেট হাই কনসেপ্ট, সেটা আমরা করবার হুম, চেষ্টা করছি। এবং বাহ। দেখো কিছু জায়গায় না মানে ডিরেক্টর, মানে দেখো রাইটার তো সবকিছু কল নিতে পারে না, ডিরেক্টরকে তো কল নিতে হবে যে হোয়াট কাইন্ড অফ মুভি হি ওয়ান্টস টু মেক। তো হুম, সেখানে একটা হুম সেই জায়গাটা, এবং তারপর ট্রিটমেন্ট, মানে অনেক সময় কি হয় কি না, মানে ধরো মানে আইডিয়া লেভেলে জিনিসটা খুব ইন্টারেস্টিং আছে, কিন্তু এক্সিকিউশন হলো না, যেটা আমি আগেও বলছিলাম, ডিরেক্টর শুট করতে পারলো না। আমার নিজের ক্ষেত্রে আমি একটা ছবি, ওটা নাম করবো না, সেখানে কি হয়েছে, মানে সেই ছবিটা এখনো বেরোয়নি, বাট সেটা লিখেছি। বা ধরো লেখা আছে যে একটা ক্যারেক্টার কিছু খুঁজে একটা ডাস্টবিন থেকে একটা প্রেসক্রিপশনের টুকরো পাচ্ছে, মানে প্রেসক্রিপশনটা ছেঁড়া টিয়ার করে দিচ্ছে, সেই টুকরো পাচ্ছে। এবার কি করেছে সে, ওই সিনটার মধ্যে, এই সিনটা লেখা আছে এইভাবে যে অনেক খুঁজছে খুঁজছে তারপরে ওখান থেকে এটা পাচ্ছে ডাস্টবিনের ভিতর থেকে। এবার সে ওই ঘরটার মধ্যে আর্ট সেটিং এ একটাই ডাস্টবিন রেখেছে, এবং ডাস্টবিনটার মধ্যে ওই একটাই প্রেসক্রিপশনকে টুকরো করে করে রেখেছে, আর কোনো ময়লাও নেই, অন্য কোনো জিনিস নেই। এবার তুমি আমাকে বলো, ওই সিনটা ভিজুয়ালি কোনোদিনও ওয়ার্ক করবে না, তোমার মনে হবে ক্লুটা ইচ্ছে করে প্লান্ট করে রেখেছে ওখানে, বুঝতে পারলে তো? কিন্তু এটা কি রাইটারের দোষ, নাকি এটা যে ডিরেক্টর যেখানে এক্সিকিউট করছে তার দোষ, যে সে আশেপাশে আরো 4টে জিনিস রাখিনি, ওটাকে ময়লা বানায়নি, এটা নতুন ডাস্টবিনকে ময়লা করেনি, তার মধ্যে আরো 4টে জিনিস ফেলেনি? এইটা কি রাইটারের পক্ষে দেখা সম্ভব? কিন্তু যখন ওই সিনটা দেখবে লোকে বলে, আরে এটা কিরকম সিন হয়েছে, ও ক্লুটাকে চোখের সামনে প্লান্ট করে রেখেছে যাতে পেয়ে যায়। এবার বুঝতে পারছো তো, এবার এইটা তো তোমার হুম, কন্ট্রোলে নেই না, তো ডিরেক্টরের উপর হুম, অনেক কিছু ডিপেন্ড করে। এবার অভিরূপ দা আমাদেরকে ওই ওয়াইল্ড আইডিয়াস গুলো নিয়ে খেলতে দেয়, ঠিক আছে, ওটা করতে দেয়, প্লাস ও নিজেও ওটা পছন্দ করে করতে, তো ডিরেক্টরের উপর অনেক কিছু ডিপেন্ড করে। হুম। তো দেখা যাক, মানে 2026 আশা করবো সাগর নীলের আমাদের ছবি ভালো লাগবে, মৃগয়ার দর্শকদের ভালো লেগেছে, এর পরবর্তীতে আমাদের সাগর নীলের আমাদের ছবি ভালো লাগবে। না কেন, 24-এ তো তোমাদের ছবি ভালো লেগেছে। তোমার ছবিতে 24-এ ভালো লেগেছে, 25-এ একটা ভালো লাগেনি, সেটা আলাদা বিষয়। আচ্ছা, আরেকটা জিনিস নিয়ে আমি দেখো, রূপম দা তো চলে গেল, রূপম দা আবার আসবে কবে আমি জানি না, কিন্তু মানে আলোচনা করতে চাই, এবার সেটা আজকে করবে না পরের দিন করবে বলো, সেটা হচ্ছে প্লারিবাস। এই ওয়েব সিরিজটাকে নিয়ে কিন্তু আমাদের একটু কথা বলা উচিত দিনিয়ারিতে, ঠিক আছে? সেটা অবশ্যই আজকে অবশ্যই বলবে বলা নাকি, যাবে। সেটা পরের ভিডিওতে করবে, সেটা বলো, কারণ রূপম দার এখনো দেখা হয়নি। রূপম দা কবে দেখবে? রূপম দা প্লারিবাসটা কিন্তু তুমি দেখো, হ্যাঁ রূপম দা, রূপম দা কি করছে কি জানে, ঈদ হয়ে আটকে গেছে। গেছে। হ্যালো, হ্যালো। হেডফোন আর কি শুনতে পাচ্ছি না, হয়তো ব্যাটারি শেষ, ওটা চার্জ শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে। রূপম দা প্লারিবাসটা তুমি আরে কবে আমি দেখবার তো প্ল্যান শুনতে করছো পাচ্ছি সেটা না। বলো। যাচ্ছা। ও, তাহলে রূপম হ্যালো, বেরিয়ে যাও, আর কি করবে, বেরিয়ে যাও। হ্যালো। না না, ও শুনতে পাচ্ছে না, মানে আরো ফ্রিজ আরো ফ্রিজ আরো করে। আরো আলোচনা করবে তোমরা, মানে এটা আরো কিছু না অ্যাড না, আর হয়েছে বেশি টপিক? না, র্যাপ আপ করে দেবো, র্যাপ আপ করে দেবো, করে দেবো, করে দেবো। বন্ধ করে দেবো। আমি আমি মানে শুনতে পাচ্ছি না, হেডফোনটা কাজ করছে না। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, টাটা। ঠিক আছে, চলো, চলো। টাটা টাটা। অদ্ভুত কি হলো অদ্ভুত বিষয়টা। হয় ব্যাপারটা। আচ্ছা, আমরা কিছু প্লারিবাস ঠিক রূপমকে কথা। বার করে দিই, কিছু টেকনিক্যাল প্রবলেমস এর জন্য রূপম বেরিয়ে গেছে নিজে থেকে, দর্শক গালাগালি দেওয়ার আগে আমি এই ডিসক্লেমারটা দিয়ে দিতে চাই, ঠিক আছে? রূপমের হেডফোনে প্রবলেম হচ্ছে, শুনতে পাচ্ছে না, কিছু প্রবলেম হচ্ছে, ওই জন্য ও বেরিয়ে গেছে, হ্যাঁ, এবং আমরাও হ্যাঁ। খুব শীঘ্রই র্যাপ আপ করে দেবো। প্লারিবাস নিয়ে কি কথা বলবে? রূপম দা দেখে নিক নাকি, দেখে নিক রূপম দা। রূপম দা এখনো দেখেনি, থাকুক তাহলে আজকে। রূপম আমার মনে হয় না খুব শীঘ্রই দেখবে বলে, আমার মনে হচ্ছে হুম। এরকম, হ্যাঁ, মন কিন্তু বলছে। প্লারিবাসটা কিন্তু দেখা উচিত, মানে শুধু রূপম দা না, হ্যাঁ, এখনো যারা দর্শকরা দেখছেন সকলের দেখা উচিত, এটা কিন্তু দারুণ, মানে ওয়ার্ল্ড ক্লাস শো হয়েছে। আর মানে হুম। স্ট্রেঞ্জার থিংস ভুলে যাবে লোকে প্লারিবাস হ্যাঁ, দেখলে, আমি একদম স্ট্রেঞ্জার থিংস মানে গ্যারান্টি কি সহকারে বলছি। বাচ্চাদের শো, ওসব প্লারিবাসের সামনে কেউ না। আমি দেখছি প্লারিবাস, মানে প্লারিবাস নিয়ে আমি রিভিউ করেছিলাম, একজন কমেন্ট করেছে, বলছে যে যে গল্পটা 4 এপিসোডে বলা যেত ওটা 9 এপিসোড ধরে বলেছে। আরে তুমি ভাবো, সেম ইম্প্যাক্টটা হতো যদি ওটা 4টে এপিসোডে তাহলে করতো।
এটাই তো লং ফরম্যাট স্টোরি টেলিং, এটাই তো ভিন্স গিলিগানের ক্রাফট, ঠিক আছে? মানে আর না অ্যাকচুয়ালি কি আরেকটা বলতো জিনিস, মানে ভিন্স গিলিগান আমাকে অবাক করে কেন, যে ধরো ব্রেকিং ব্যাড যখন দেখলাম, যে ভাই হেভি শো, আমরা যখন কলেজে পড়ি তখন ব্রেকিং ব্যাড দেখেছিলাম, হেভি হেভি মানে দারুণ শো, উড়ে গেছি পুরো। তারপরে তখন আমি কলেজেই শেষের দিকে, তখন হচ্ছে বেটার কল সল শুরু হলো, বুঝতে পারলে তো? হুম, হুম, বেটার কল সলের প্রথম সিজন আসতে শুরু করলো, দেখা শুরু করলাম। তো আমি ভাবলাম যে যাই করুক ব্রেকিং ব্যাডকে কি ক্রস করবে। তারপর যখন ফাইনালি বেটার কল সল শেষ হলো, ইট ইজ বেটার দ্যান ব্রেকিং ব্যাড অ্যাকচুয়ালি, মানে পপুলার ওই লেভেলে হয়নি, বাট ইট ইজ হুম, অ্যাকচুয়ালি স্টোরি টেলিং ওয়াইজ বেটার। এবার তারপরে আমি ভাবলাম যে চলো এই দুটো তো হয়ে গেছে ভাই, এইটাকে কেউ বিট করতে পারবে না, ওটা 1 নম্বরের ও বানিয়ে দিয়েছে, ওটা বারবার তো হয় না। আবার প্লাডিভাস নিয়ে এসেও ভুল প্রমাণ করে দিচ্ছে যে ভাই সায়েন্স ফিকশন জনরাতেও করবো, দেখ মাস্টারপিস কাকে বলে। এটা কিন্তু সত্যি, মানে তুমি দেখো প্রত্যেকবার মানে বেস্ট জিনিস বানাচ্ছে, কি করে এটা হয়? একদম। আর সব থেকে বড় কথা কি বলতো, একটা আইডিয়া আনা বড় ব্যাপার নয়, সেই আইডিয়াটাকে নিয়ে যে খেলে যাচ্ছে 8-10 এপিসোড জুড়ে, এবং নতুন নতুন প্লট পয়েন্ট সেই আইডিয়াটাকে ভিত্তি করে আনতে থাকছে, আর যেখানে গিয়ে শোটা শেষ করেছে, মানে যাই হোক আমরা বেশি আলোচনা আজকে না করি, রূপমদার দেখুক, আমরা প্লারিভাসটা নিয়ে ডিটেলসে কথা বলবো। ওটা ওটা মানে 30 মিনিট ডিজার্ভ করে, এতটা এক্সট্রাঅর্ডিনারি একটা শো হয়েছে। ইনফ্যাক্ট এই বছরের বেস্ট, এই বছরের বেস্ট, অন্য কোনো এই শো বছর কেন, এর কাছাকাছি নেই। আরে রিসেন্টলি যা বেরিয়েছে তার থেকে বিশাল বিশাল উপরের লেভেলের শো, হুম, মানে হুম, ধারে কাছেই আসে না, মানে নেটফ্লিক্স এর কোনো কাজ আসেই না ধারে পাশে, এটা আসেনি, প্লারিভাসের আসেই না। ওই স্টোরি টেলিং নেই, নেটফ্লিক্স এর কন্টেন্টে তো নেই একেবারে। নেই। কারণ এটা এটা কি বলতো, এটা অ্যালগোরিদম বেসড নয়। তুমি না স্ট্রেঞ্জার না, থিংস সিজন 5 এ দেখলে বুঝতে পারবে যে অ্যালগোরিদম বেসড, ঠিক আছে? হ্যাঁ, সেই অনুযায়ী ডিজাইন করা। প্লারিভাস সেটা একেবারেই নয়। স্ট্রেঞ্জার থিংস 5 এর তোমার এন্ডিংটা কি ডিসঅ্যাপয়েন্টিং লাগেনি গো? যে ওইখানে যেখানে মারলো লাস্টে বেকনাকে, বেকনাকে বেকনাকে মারাটা যেভাবে প্রচন্ড ডিসঅ্যাপয়েন্টিং, ঠিক আছে? বেকনাকে মারার যে বিষয়টা ডিসঅ্যাপয়েন্টিং, মানে ওটা পুরো একদম তোর গেম অফ থ্রোনস এর, মানুষ আগে থেকেই ভয় পাচ্ছিল যেটা গেম অফ থ্রোনস টাইপের না হয়ে যায় ক্লাইম্যাক্সটা, এবং ঠিক সেটাই এক্স্যাক্টলি হয়েছে। কিন্তু ওরা যেটা করছে সেটা নস্টালজিয়াতে দুর্দান্ত খেলে দিয়ে বেরিয়ে গেছে, ঠিক আছে? মানে ওই ক্যারেক্টার গুলোকে যারা ভালোবাসে, ইনফ্যাক্ট আমিও এখানে ধরো ম্যাক্স, লুকাস, এই ক্যারেক্টার গুলোকে আমারও খুব পছন্দ, তো সেই জায়গাতে আমি ইমোশনাল হয়েছি। কিন্তু গল্প তুমি তো যদি দেখো 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে র্যাপ আপ হয়ে যাচ্ছে, তারপরে তো ওই ওদের লাইফ টাইপ ইত্যাদি গুলো দেখিয়ে যাচ্ছে আর কি। হুম, 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 ঠিক আছে, মানে সিজন 4টা আরো অনেক বেটার ছিল সিজন 5 এর তুলনায়, অনেক বেটার ছিল। আর বেকনার মধ্যে দেখবে সিজন 4এই যা মেটেরিয়াল ছিল, ক্যারেক্টারটার মধ্যে ডেপথ আর অ্যাড করতে পারেনি সিজন 5 এ। যাই হোক, ঠিক আছে, ঠিক তুমি আছে। দেখবে যখন স্ট্রেঞ্জার থিং শুরু হয়েছিল তখন দেখবে জিনিসগুলো সিম্পল ছিল, যে জাস্ট ওখান থেকে বেরিয়ে আসছে, অ্যাটাক করছে, মানে ব্যাপারটা হুম, এইটুকু অব্দি ছিল। তারপরে হুম, ওটা হুম। এসকালেট করতে 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 একদম অন্য লিগে নিয়ে চলে গেছে, এখন মাইন্ডে ঢুকে যাচ্ছে, এই করছে ওই করছে। দেখো স্ট্রেঞ্জার থিংস সিজন যখন প্রথমের দিকে, কিন্তু তুমি যদি দেখো স্ট্রেঞ্জার থিংস কিন্তু প্রথম কথা হচ্ছে যে বিশাল পপুলারিটি একদম প্রাইমারি লেভেলে, আমার জানা মতে প্রথমেই একদম বিশাল পপুলারিটি পাইনি, এবং প্রথমে জিনিসটা খুব মেইন স্ট্রিম ছিল, খুবই কমার্শিয়াল ছিল, এবং হ্যাঁ, শেষ অব্দিও কমার্শিয়াল মেইন স্ট্রিম বিষয়টা মেনটেন করেছে, কিন্তু তার মধ্যে ওরা মানে আর কি অনেক কিছু মানে কমপ্লেক্স জিনিসপত্র অ্যাড করতে চেষ্টা করেছে। এবার সিজন হ্যাঁ। 4 এ দুর্দান্ত ভাবে সফল হয়েছিল, সিজন 5 এ ওরা আউট অফ আইডিয়াস ছিল, একদম পরিষ্কার বুঝতে পারা আর গেছে আরেকটা যার জিনিস কি খেলা বলতো, ছিল। কোনো ক্যারেক্টারকে মারেইনি, মানে এটা তো একটা হ্যাঁ, ইম্পর্টেন্ট জিনিস না, যে তোমায় কাকে একদমই তাই। কখন মারবে। মানে তুমি দেখো ব্রেকিং ব্যাডে যখন মানে বেস্ট বেস্ট ক্যারেক্টারদেরকে ওরা কখন কখন মেরেছে বলতো, বা জিওটিতে গেম অফ থ্রোনসে যাকে তুমি পছন্দ করছো এই সিজনে মরবেই মরবে। শোনো, আমরা যখন সিজন 1 দেখা শুরু করেছি, আমি আহ কত সাল, কোভিড 20 সাল, ঠিক আছে? নেড হুম। স্টার্ক যে সিজন ওয়ানে লাস্টে গিয়ে যে নেড স্টার্ককে মেরে দেবে, নেড স্টার্ককে আমার মন অলরেডি প্রোটাগনিস্ট ধরে নিয়েছে। তারপরে হঠাৎ করে যে ও মরে যাবে এটা বিশ্বাস করা মানে অবিশ্বাস্য। আচ্ছা, নেড স্টার্ক গেল, তারপর আবার রব স্টার্ককেও মেরে দিল, ওই যে ম্যারেজের যে এপিসোডটা ছিল ওখানেও মেরে দিল। ও ওটা তো হেভি এপিসোডটা, হেভি সিজন, হ্যাঁ, এটা একটা মানে মারাত্মক লেভেলের রেড এপিসোড, ওয়েডিং। ওকে মেরে দিল, ঠিক আছে? একটাই খালি ওরা লাস্টের দিকে গিয়ে ওরা ভুলভাল সিদ্ধান্ত নিয়ে আরম্ভ করে জন স্নোকে মেরে দেওয়া, আবার ওকে বাঁচিয়ে ফিরিয়ে আনা, ঠিক আছে? ওইখানে গিয়ে, হ্যাঁ, ওই জিনিসপত্রগুলো ওরা ভুলভাল। নালে ব্রেকিং ব্যাড এবং গেম অফ থ্রোনস কি বলতো, মানে এইটাই ওদের বিউটি, যে ওরা কোনো ক্যারেক্টারের উপরে মায়া দয়া করেনি, যাকে সরালে প্লট ইন্টারেস্টিং হবে তাকে সরিয়ে দিয়েছে, ইমিডিয়েটলি সরিয়ে দিয়েছে। তো সেইটা স্ট্রেঞ্জার আর তুমি থিংস, দেখবে মানে ওটা কি ওটার বলতো, মধ্যে একটা শক ফ্যাক্টর ছিল, ওটার মধ্যে একটা শক ফ্যাক্টর ছিল, যে যাকে মারছে একদম। তুমি এক্সপেক্ট করবে না যে ফাট করে মেরে দিচ্ছে। হুম, হুম, হুম। মানে নর্মালি মানে আমরা তুমি, এটাই দেখতে পাই, তো মরতে মরতে বেঁচে যাবে, ঠিক আছে? হ্যাঁ, আফটার অল প্রোটাগনিস্ট, ঠিক আছে? মানে জন স্নো তো অ্যাকচুয়ালি, জন স্নো হয় হচ্ছে রব স্টার্ক মারা যাওয়ার পরবর্তীতে,
তার আগে হুম। অব্দি জন স্নোকে আমরা দর্শক হিসেবে সিরিয়াসলি নিই না, তখন রব হুম। স্টার কি প্রোটাগনিস্ট। তো এটা মানে গেম অফ থ্রোনস দুর্দান্ত, লাস্টের সিজনটা বাদ দিয়ে দিলে লাস্টের গেম দুটো অফ সিজন, থ্রোনস লাস্টের লাস্টের দুটো দুটো, সিজন হ্যাঁ। ওরা ভালো করেনি। হুম 6 হুম অব্দি খুব ভালো ছিল, তারপরেই ঘেটে গেল। হুম। তারপরে একটু ঠিক ফাস্ট আছে। ফরওয়ার্ড স্টোরি টেলিং হয়ে গেল। আর নাইট কিং কে হুম ওখানে সেম এই বেকনার মতো প্রবলেমটা নাইট কিং একদম। এর সাথে হয়েছিল। হুম হুম। যখন আমার অ্যাকচুয়ালি মনে আছে, এরকম ভাবে, হ্যাঁ, হ্যাঁ বলো 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 বলো। এরকম ভাবে বিল্ড আপ দেওয়া না অ্যান্টাগনিস্টকে, মানে এটা তখনই করা উচিত যখন তোমার প্রপার প্ল্যানিং রয়েছে যে তুমি ক্লাইম্যাক্সটা কিভাবে ডিজাইন করবে। এটা কিন্তু হ্যাঁ, স্ট্রেঞ্জার থিংস এবং এর থেকে গেম অফ থ্রোনস এর থেকে শিক্ষা, মানে এমন বিল্ড আপ দিও না যেখানে গিয়ে লাস্টে তুমি মানে না প্রপার না, ক্লোজার দিতে তবু পারছো আমি না। বলবো স্ট্রেঞ্জার থিংস তো বেকনাকে অনেক পরে এনেছে। ও তো হুম ফার্স্ট সিজন থেকে বিল্ড আপ দিচ্ছে বিল্ড আপ সেটাই দিচ্ছে বিল্ড আপ দিচ্ছে, সেটাই। আসছে আসছে আসছে। ও 8টা সিজন বিল্ড আপ দিয়ে তারপর আরিয়া স্টারকে রাতে যেভাবে মরে, যখন আমার মনে আছে এখনো, বুঝলে তো, যখন অফিসে যাবো তার আগে সকালবেলা দেখে যাবো, ওগুলো এপিসোড দেখবো, সকালবেলা টেলিকাস্ট হতো, মানে লাইভ হতো। হ্যাঁ। মানে ভাই আমি দেখছি, আমি বলছি, কি হলো? আর তুমি দেখো সেই লাস্ট সিজনটাতে কিছু দেখা যাচ্ছে না, লাস্ট এপিসোডটাতে কিচ্ছু, অন্ধকার অন্ধকার অন্ধকার। তার মধ্যে হুট করে দেখি জাম্প করে এসে মারলো, ও পারর করে বরফ। আমি, কি হলো এটা? আমি আরে এটা কি হলো? আমি বিশ্বাস হচ্ছে না, আমি বলছি কি দেখলাম এটা? কি দেখলাম ভাই? সেম ভিক্টরের জন্য দেখি 11 এরম এরম কি সব করলো, ও সঙ্গে সঙ্গে শেষ। আর ওই বাইরে ওই যেটাকে ডাইনোসরের মতো দেখালো, ওটাকে কিভাবে মারলো ওটা? ওটা তো মানে বলে বলে মারলো। আমি বলি, ওটা কি? এটা কি হলো? না আমি বলবো যে এইখানেই হচ্ছে ব্রেকিং ব্যাড এক্সেল করে যায়, এই হ্যাঁ। সব শো এর থেকে ব্রেকিং ব্যাড উপরে চলে যায় এইখানে, যে এন্ডিং আর দুর্দান্ত, মানে আর ওর থেকে ব্রেকিং ভালো এন্ডিং। দেখবে, ব্রেকিং ব্যাডে কি সিজন 4-এ গাস ফ্রিংকে মেরে দিল হাইজেনবার্গ। তুমি ভাববে যে ভাই এবার কি হবে, এর পরের সিজনটা কি? সিজন 4-এ মেন ভিলেনকে কিন্তু মেরে দেয়, মেন ভিলেনকে কিন্তু মেরেই দেয় ওখানে, হুম এই হাইজেনবার্গ, ব্রেকিং ব্যাড আমাদের বুঝতে গুস্তাভো পারছি, ফ্রিঞ্চকে। হ্যাঁ। হুম এবার হুম আমি তো মানে যখন আমি প্রথমবার দেখছি, তখন আমি ভাবছি যে ভাই এরপরে কি হবে, এরপরে একটা সিজন দেখবো কি? ও তো অ্যান্টাগনিস্টকে মেরে দিল, এবার তো ওই রাজা, আর কি এবার অবস্টাকেল লেগে আবার কি নতুন ভিলেন আনবে? তো সে তো অত হুম জমবে না, কারণ গুস্তাভো ফ্রিঞ্চকে এতটা হুম দেখিয়েছে। তারপর দেখলাম যে সিজন 5-এ তুমি যদি ব্রেকিং ব্যাডে দেখো, ওয়াল্টার হোয়াইট নিজেই ভিলেন এবার। ওর এবার যা যা ওর এম্পায়ারের ধ্বংস হচ্ছে ওর নিজের অ্যাকশনসে হচ্ছে। মাইক আর্মেন্ট্রটকে মারছে ও নিজে, জেসির ক্ষতি ও নিজে করছে, নিজের ক্ষতি নিজে করছে। তুমি দেখবে এবার পুরো জিনিসটা ও মেগলোমেনিয়াক হয়ে গেছে। এই যে রাইটিং চয়েসটা ভিন্স গিলিগান নিয়েছিল, তুমি দেখবে প্লাডিভাসেও হালকা হালকা দেখা যায় মেয়েটা মাঝে প্রথমে হুম একদম হুম। সিরিয়াস ভাবে রিয়াকশন ইনভেস্টিগেট হুট করে ওদের দিকে চলে গেল, প্রেম ফেম ওইসব দিকে চলে গিয়ে পুরো ডেভিয়েট করে গেল, ওর উদ্দেশ্যটাই একদমই। হারিয়ে গেল। মানে এই যে ব্যাপারটা ও আর করে দেয়। আরেকটা জিনিস তুমি দেখবে যে ও যে ফিজিক্যাল নিড, যেহেতু রিলেশনশিপে মেয়েটা রয়েছে, হ্যাঁ। তো ডেফিনেটলি ও ফিজিক্যালি অ্যাক্টিভ, এবং সেই জায়গা থেকে ফিজিক্যাল নিড থাকবে, সেটাকেও দেখবে প্লট পয়েন্টে দুর্দান্ত ভাবে এনেছে, এবং সেটাকে একটা কাইন্ড অফ এক্সকিউজও দিয়ে দিয়েছে যে সেখান থেকে আর ক্যারেক্টারটার মধ্যে আর কি ওর গোলসে চেঞ্জ আসছে। এবং হুম, সেখানেই তুমি দেখবে যে যে পুরুষ চরিত্রটা যে অনেকটা ট্রাভেল করে তার পরবর্তীতে হুম, আমাদের প্রোটাগনিস্টের সঙ্গে দেখা করতে আসছে, সে এখনো স্ট্রং হেড হয়ে রয়েছে, তার একটা নিজস্ব হুম, আদর্শ রয়েছে। হ্যাঁ, মানে দেখবে এখানে ছোট্ট জিনিস আমি অ্যাকচুয়ালি এটা ইনস্টাগ্রামে দেখলাম, আমি নিজে এতটা ডেপথ থেকে ভাবিনি। দেখবে একটা পকেটের মধ্যে মোবাইলটা পড়ে যায়, এবং মেয়েটা সেটা দেখে, ও বার করার চেষ্টা করে না এবং ও চলে যায়। তো এখানে মেয়েটার ক্যারেক্টারটা এস্টাবলিশড হচ্ছে যে এবার ও হাল ছেড়ে দিয়েছে, আর ওখানে হুম, ওই লোকটা আসে, লোকটা এসে ওটাকে বের করবার চেষ্টা করে। তার মানে লোকটার এখন অ্যাটিটিউড এটা যে আমি এই প্রবলেম থেকে আর কি হ্যাঁ। যে করে হোক মানে কি বেরোবো। ঠিক আছে, তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো ভিন্স গিলিগান এত বিউটিফুলি করে। আর যে ধরনের ডার্ক হিউমার অরিত্রদা, মানে তুমি ওই ড্রোনের শটটা খালি ভাবো, যে হোয়াইট শট ধরেছে আর ড্রোনটা এসে ওই পোস্টের মধ্যে জড়িয়ে ধপ ধপ করে পড়ে যাচ্ছে, কি দেখায়, মানে ওই না কেন, হিউমারটা খুবই ড্রাই। ওই যে এপিসোডটা আছে যেখানে ও বলে যে মানে ওই গ্রেনেড দিয়ে দেয় না ওকে, তারপরে হুম হসপিটালে একটা সিন আছে, ওখানে দেখবে একজন হুম এসে ওর সাথে কথা বলে, বলে আমি যদি একটা অ্যাটম বোম চাই তুমি দেবে? বলছে হ্যাঁ দিয়ে দেবো। মানে আমরা অ্যাকচুয়ালি তোমাকে বোঝা ওই জায়গাতে হচ্ছে এক্সপ্রেশন ওইরকম ভাবে দেখে যে আমি যদি অ্যাটম বোম চাই, বলে আমরা তোমাদেরকে বোঝাবো যে এটা ঠিক নয়, এই নয়। বলছে না ধরো আমি বুঝলাম না তখন। বলছে ঠিক আছে দিয়ে দেবো। ওই জায়গাটা এটাই লেগেছে যে কি আর বলছে ভাই, ওটাকে যে লাস্টে ব্যবহার করবে ওটাও কিন্তু বোঝা যায়নি অ্যাকচুয়ালি, যেটাকে ও লাস্টে ব্যবহার করবে। ওটাই মানে হেভি লেগেছে। তুমি অ্যাকচুয়ালি পরিষ্কার মানে এটা বোঝা যাচ্ছে যে ব্রেকিং ব্যাড যেটা হয়েছিল না, যে সিজন 1 দেখে অনেক দর্শকেরই মনে হবে যেটা কি ভাই, মানে এতটা কেন লোকে মানে হাওয়াহাওয়ি করে এটাকে নিয়ে, তো বিশাল হ্যাঁ, কিছু না।
ক্লারিবাসও ঠিক সেইভাবেই শুরু করেছে, ডেভেলপ করেছে, কিন্তু ভিন্স গিলিগানের হিস্ট্রি আমরা জানি যে সিজন 2 তে ফাটাবে, ঠিক আছে, এবার সেটা হয় কি হয় না দেখা যাক। মানে প্লুডিবাস সিজন 2 এর জন্য অপেক্ষা করা যাচ্ছে না, মারাত্মক জায়গায় শোটাকে নিয়ে গেছে। ব্রেকিং ব্যাড যাদেরকে আমি রেকমেন্ড করি তারা প্রথম সিজনটা দেখে বলে আরে কি হলো, দেখবে প্রথম সিজনের একদম লাস্টের দিকে একটা এপিসোড আছে যেখানে ওই ক্রিস্টালটা বানিয়ে ছোঁড়ে হাইজেনবার্গ, হুম হুম ওইখানে মেন পিকটা নেয় সিজনটা, না হলে বাকি হুম, সিজনটা কিন্তু ফ্ল্যাট, দেখবে ধীরে একদম। ধীরে ধীরে। তো সময় নিয়ে ক্যারেক্টার ডেভেলপমেন্ট করাটাই কিন্তু অ্যাকচুয়ালি, মানে যদি তোমার টার্গেট থাকে যে আমি 5 সিজনের কিছু একটা বানাবো, তোমার কিন্তু ক্যারেক্টার এস্টাবলিশ করা, ওয়ার্ল্ড এস্টাবলিশ করা ইম্পর্টেন্ট, যেটা অ্যাকচুয়ালি কি বলতো ইন্ডিয়ানরা কতটা, মানে ইন্ডিয়াতে কিন্তু ওয়েব সিরিজের সংজ্ঞাটা একদম অন্য। এই ছিল হচ্ছে আমাদের আজকে আলোচনা ক্রিসমাস রিলিজ গুলো নিয়ে, এবং ক্রিসমাস রিলিজের মধ্যে প্লুডিবাসও পড়ে, কারণ প্লুডিবাসের লাস্ট এপিসোড অ্যাকচুয়ালি ক্রিসমাস উইকেন্ডেই এসেছিল। তো আমরা সেটাকে নিয়ে ছোট্ট করে আলোচনা করলাম। যাদের ভালো লাগলো সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, আবার পরবর্তী এপিসোড নিয়ে আমরা খুব শিগগিরই আসছি। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।